কলকাতার সেই তপ্ত দুপুরের রোদে যে আমার জীবনের সবচেয়ে ভয়ানক আর অন্ধকার দুঃস্বপ্ন লুকিয়েছিল তা আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি। বালিভঞ্জের এই বিলাসবহুল প্রাসাদের চারপাশের উঁচু আর ঠান্ডা দেয়ালগুলো যেন আমাকে উপহাস করছিল। আমার ২ বছরের ছোট্ট মেয়ে পিউয়ের শরীরটা জ্বরে একেবারে আগুনের মতো পুড়ছিল, আরও শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক দ্রুত চলছিল। বিশাল এই প্রাসাদের নিস্তব্ধতার মাঝে আমার মেয়েটা জ্বরের ঘোরে ছটফট করছিল, আর আমি একজন অসহায় মায়ের মতো ওকে নিজের বুকে জড়িয়ে বসেছিলাম। ওর ছোট্ট কপালটা ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু শরীরের তাপ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। প্রতিটা মুহূর্ত যেন আমার ভেতর থেকে প্রাণ কেড়ে নিচ্ছিল। আমি ওর কপালে ভেজা জলপট্টি দিলাম, কিন্তু জ্বর কমার বদলে উল্টে আরও বেড়েই চলছিল। হঠাৎ পিউয়ের শরীরে একটা ভয়ঙ্কর খিঁচুনি শুরু হলো, আর ওর চোখগুলো ওপরের দিকে উল্টে গেল। আমার কলিজার টুকরো আমার চোখের সামনেই ধীরে ধীরে ওর চোখ বন্ধ করে ফেলল, আর ওর শরীরটা পুরোপুরি নিস্তেজ হয়ে গেল। জ্বরের দাপটে ও পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার গগনবিদারী চিৎকার বালিগঞ্জের ওই বিশাল বাড়ির নিস্তব্ধতা চিরে প্রতিধ্বনিত হল, কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মতো একজনও ছিল না। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল, এবং হাত পা একদম অবশ হয়ে এসেছিল। আমি আমার কাপা হাতে আমার স্বামী সমীরের নম্বর ডায়াল করলাম। ১ বার, ২ বার, ৩ বার ফোনের রিং বাজতেই থাকল, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসল না। এটা অবশ্য আমার কাছে কোনো নতুন ঘটনা ছিল না। যখনই আমার বা পিউয়ের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হতো, তিনি সবসময় কোনো না কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকার অজুহাত দিতেন। আমার চোখ থেকে অবিরত জল গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়ছিল। সমীর, ফোনটা তোলো প্লিজ। আমি নিজের মনেই বিড়বিড় করছিলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল, এবং হতাশা এক গভীর অন্ধকারের মতো আমাকে গিলে খাচ্ছিল। এখন আর অপেক্ষা করার কোনো সময় ছিল না। আমি পিউয়ের ছোট্ট নিস্তেজ শরীরটাকে দুহাতে তুলে নিলাম এবং বিশাল ড্রয়িং রুম পেরিয়ে মেইন গেটের দিকে ছুটলাম। আমার পায়ে চটি পর্যন্ত ছিল না, এবং ওড়না কাঁধ থেকে খসে পড়েছিল, কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। আমি শুধু যে কোনো মূল্যে আমার মেয়ের প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। প্রাসাদের বাইরের রাস্তা খাঁ খাঁ করছিল। আমি দূর থেকে আসা এক অটোওয়ালাকে থামার ইশারা করলাম। আমার শোচনীয় অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে থেমে গেল, এবং আমি প্রায় হোঁচট খেয়ে অটোর ভেতরে গিয়ে বসলাম। দাদা, শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে চলুন, জলদি, আমি রুদ্ধ কণ্ঠে বললাম। অটোটা তীব্র বেগে ছুটতে লাগল, এবং গরম বাতাসের ঝাপটা আমার মুখে এসে লাগতে লাগল। আমি পিউয়ের মুখ ছুঁয়ে দেখলাম সেটা তখনও আগুনের মতো পুড়ছিল। আমি আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে কায়ন মনোবাক্যে প্রার্থনা করলাম যেন তিনি আমার মেয়েকে বাঁচিয়ে নেন। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি সুমিত্রা দেবীর তিক্ত কথাগুলো আমার কানে বাজতে লাগল। যখন পিউয়ের জন্ম হয়েছিল, আমাদের ওই বাড়িতে কোনো উৎসব পালন করা হয়নি, কারণ সে একটা মেয়ে ছিল। সুমিত্রা দেবীর কাছে নাতির জন্মই ছিল বংশের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার উপায়। একটা মেয়ে তার কাছে শুধুই একটা বড়সড় বোঝা ছিল। হয়তো এই কারণেই সমীরও ধীরে ধীরে নিজের মেয়ের থেকে দূরে সরে যেতে শুরু করেছিলেন। এই ভাবনাগুলো আমার ভেতরে এক অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি তৈরি করছিল। আমাকে আমার মেয়ের জন্য লড়তে হবে, এর জন্য আমাকে যদি পুরো দুনিয়ার সঙ্গেও টক্কর দিতে হয়, তবুও আমি লড়ব। অটোটা সজোরে ঝাঁকুনি দিয়ে হাসপাতালের বাইরে থামল, এবং আমি ভাড়ার কথা না জিজ্ঞেস করেই পার্স থেকে একটা বড় নোট বের করে অটোওয়ালার হাতে গুজে দিয়ে ভেতরের দিকে ছুটলাম। হাসপাতালের চকচকে মেঝে এবং এসির ঠান্ডা হাওয়া আমার মনের ঘাবড়ে যাওয়া ভাবটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। আমি এমার্জেন্সি ওয়ার্ডের বোর্ডটা দেখলাম এবং সেই দিকেই দৌড়লাম। সেখানকার স্টাফরা পিউয়ের অবস্থা দেখে আমার ব্যাকুলতার আঁচ পেয়েছিল। একজন নার্স তক্ষুনি একটা স্ট্রেচার নিয়ে আসলো, আর আমি নিজের হাতে পিউকে তাতে শুইয়ে দিলাম। আমার চোখের সামনে দিয়ে পিউকে ভেতরে নিয়ে যাওয়া হলো, এবং আমার মুখের উপরই কাঁচের ভারী দরজাগুলো বন্ধ হয়ে গেল। আমি সেই দরজাগুলোর বাইরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। হাসপাতালের ওষুধের কড়া গন্ধ আর মেশিনের আওয়াজ আমাকে ভেতর থেকে ভয় দেখাচ্ছিল। কয়েক মিনিট পর একজন তরুণ ডাক্তার বাইরে আসলেন, এবং তিনি আমাকে শান্ত থাকতে বললেন। তিনি জানালেন যে পিউয়ের প্রবল জ্বরের কারণে খিঁচুনি হয়েছে, এবং তারা তার চিকিৎসা শুরু করছেন। ডাক্তারের কথায় আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার প্রাণ তখনও যেন গলায় আটকে ছিল। আমি দরজার কাছেই মেঝেতে বসে পড়লাম, আর 2 হাতে মুখ ঢাকলাম। আমার চোখ থেকে কান্নার ধারা থামার কোনো নামই নিচ্ছিল না। হঠাৎ আমার মনে পড়ল যে আমাকে হাসপাতালের রিসেপশনে গিয়ে কিছু জরুরি কাগজপত্র পূরণের কাজ ছাড়তে হবে।
আমি আমার চোখের জল মুছলাম এবং নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করলাম। আমি জানতাম যে এই কঠিন মুহূর্তে আমাকে পিউয়ের জন্য একজন শক্ত মা হতে হবে। আমি ধীরে ধীরে পা বাড়ালাম এবং রিসেপশনের দিকে যাওয়া লম্বা করিডর ধরে হাঁটতে শুরু করলাম। এই হাসপাতালটা কলকাতার সবচেয়ে দামি ও বিলাসবহুল হাসপাতালগুলোর মধ্যে একটা ছিল। এখানকার প্রতিটি জিনিসে টাকা আর ক্ষমতার চাকচিক্য স্পষ্ট দেখা যাচ্ছিল, যা সাধারণ হাসপাতাল থেকে একেবারে আলাদা ছিল। আমি যত এগোচ্ছিলাম, আমার মন বারবার সমীরের দিকে চলে যাচ্ছিল। আমি আমার ফোনটা বের করে আরও একবার ওর নম্বর ডায়াল করলাম। এবারও ঠিক সেটাই হলো, ফোন বাজতেই থাকল আর কেউ ধরল না। আমার ভেতরে এক রাশ রাগ আর হতাশা জন্ম নিচ্ছিল। একজন বাবা নিজের মেয়ের জীবন বিপন্ন হবার পরও তার কাছে কেন নেই? আমার বিয়ের 5 বছর কেটে গিয়েছিল এবং এই বছরগুলোতে আমি একজন আদর্শ স্ত্রী ও পুত্রবধূ হওয়ার সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু বদলে আমি কি পেলাম? ওই বিশাল প্রাসাদের 4 দেয়ালের মাঝে আমার অস্তিত্ব শুধু এমন একটি মেশিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, যার কাজ ছিল পরিবারকে একটি বংশধর দেওয়া। পিউ যখন আমার গর্ভে ছিল, তখন আমার শাশুড়ি আমাকে নানা রকম ব্রত আর আচার অনুষ্ঠান করতে বাধ্য করেছিলেন, যাতে আমার ছেলেই হয়। কিন্তু বিধাতার হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। পিউয়ের জন্মের পর থেকেই ওই বাড়িতে আমার মর্যাদা একেবারে দ্বিতীয় শ্রেণীর হয়ে গিয়েছিল। সমীরও নিজের মায়ের সুরে সুর মিলিয়ে আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ হাসপাতালের অন্য একটি অংশের দিকে আমার নজর গেল। সেটা ছিল ম্যাটারনিটি আর প্রিনেটাল চেকআপের ওয়ার্ড। সেখানে অনেক সুখী দম্পতি বসেছিল, যারা তাদের অনাগত সন্তানের জন্য অনেক উৎসাহিত দেখাচ্ছিল। ওই দম্পতিদের দেখে আমার বুকে একটা গভীর ব্যথা মোচড় দিয়ে উঠল। আমার নিজের গর্ভকালীন সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন আমি একাই ডাক্তারের কাছে যেতাম। সমীর সবসময় কোনো না কোনো কাজের অজুহাত দেখিয়ে আমার সাথে আসাটা এড়িয়ে যেতেন। আমার মনটা ভারী হয়ে আসছিল। আমি রিসেপশন ডেস্কের দিকে এগোতেই যাচ্ছিলাম, এমন সময় ভিআইপি ওয়েটিং এরিয়ার কাছে আমার একটা চেনা অবয়ব চোখে পড়ল। আমার হাঁটার গতি হঠাৎ ধীর হয়ে গেল এবং আমার বুকটা জোরে ধরফর করতে লাগল। নিজের চোখকে বিশ্বাস করানোর জন্য আমি কয়েকবার পলক ফেললাম। সেখানে অন্য কেউ নয়, স্বয়ং আমার স্বামী সমীর দাঁড়িয়েছিলেন। তার পরনে সেই পোশাকটাই ছিল যা তিনি সকালে বাড়ি থেকে বেরোনোর সময় পরেছিলেন। আমার মস্তিষ্ক তক্ষুনি একটা আশা বুনল যে হয়তো আমার কোনো মেসেজ থেকে সমীর পিউয়ের অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। আমি দ্রুত তার দিকে এগোতে লাগলাম। আমি তার বুকে মাথা রেখে হাউ হাউ করে কাঁপতে চাইছিলাম। আমি তাকে বলতে চাইছিলাম যে আমাদের পিউ কতটা কষ্টের মধ্যে আছে। কিন্তু আমি আর কয়েক পা এগোতেই আমার পাগুলো যেন মাটিতে শক্ত হয়ে আটকে গেল। আমার শরীরের রক্ত জমে হিম হয়ে যেতে লাগল। সমীর সেখানে একা ছিলেন না, তার ঠিক পাশেই আমার শাশুড়িমা সুমিত্রা দেবীও দাঁড়িয়েছিলেন। তার মুখে একটা অদ্ভুত খুশি আর অস্থিরতার মিশ্র ভাব ছিল। এটা এমন একটা ভাব ছিল যা পিউর জন্মের সময় আমি তার মুখে কখনো দেখিনি। আমি একটা বড় পিলারের পেছনে লুকিয়ে পড়লাম, যাতে তারা আমাকে দেখতে না পান। আমার মস্তিষ্ক তখনও এটা বোঝার চেষ্টা করছিল যে ওরা দুজন এখানে কি করছেন। ঠিক তখনই আমি দেখলাম যে ওরা দুজনের সাথে তৃতীয় একজন মহিলাও আছেন। সে ছিল একটা অল্পবয়সী আর দেখতে অত্যন্ত গরিব ঘোচের একটা নারী। তার পোশাক খুব সাধারণ আর ময়লা ছিল, যাই বিলাসবহুল হাসপাতালের পরিবেশের সাথে একেবারেই মানানসই ছিল না। সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল যে ওই মহিলা পুরোপুরি গর্ভবতী ছিল। তার পেটটা বেশ বড় দেখা যাচ্ছিল। আমার মনে ঝড়ের মতো অসংখ্য প্রশ্ন উঠতে লাগল। এই নারী কে? সমীর আর আমার শাশুড়ি মা এর সাথে কি করছেন? আমি ভালো করে খেয়াল করে দেখলাম সমীরের হাতে ওই গর্ভবতী মহিলার মেডিকেল ফাইল ছিল। সমীর খুব নরম গলায় ওই মহিলাটিকে কিছু বলছিলেন। অন্যদিকে আমার শাশুড়ি মা, যার কারো প্রতি সামান্য সহানুভূতি দেখানোটা যেন আসতই না, তিনি ওই অচেনা মহিলাকে খুব স্নেহের সাথে জলের বোতল ধরিয়ে দিচ্ছিলেন। ইনিই সেই শাশুড়ি যিনি আমার প্রেগন্যান্সির সময় আমাকে 1 গ্লাস জল পর্যন্ত নিজের হাতে দেননি। এসব দেখে আমার মাথার রগগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। আমি বুঝতে পারছিলাম না যে এটা সত্যি নাকি কোনো ভয়ানক দুঃস্বপ্ন। আমি নিজের শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম, আর একটু কাছে সরে গেলাম যাতে তাদের কথা শুনতে পারি। হাসপাতালের ওই অংশটায় ভিড় বেশ কম ছিল, তাই তাদের আওয়াজ আমার কান পর্যন্ত স্পষ্ট পৌঁছচ্ছিল।
আমার শাশুড়িমা ওই মহিলার পেটে হাত বুলিয়ে বলছিলেন, আর তো মাত্র কয়েক মাসের কথা, তারপর আমাদের বংশের প্রদীপ এই পৃথিবীতে এসে যাবে। তোমাকে নিজের পুরো খেয়াল রাখতে হবে। বংশের প্রদীপ, এই শব্দগুলো গলিত সীসার মতো আমার কানে এসে ঢুকল। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আর আমি দেওয়াল ঘেঁষে নিচে বসে পড়তে লাগলাম। ওই গরিব মহিলাটি ধীরে ধীরে মাথা নেড়ে বলল, মাঝি, আপনি চিন্তা করবেন না, আমি এই বাচ্চার পুরো খেয়াল রাখছি। আমার শুধু নিজের পরিবারের জন্য ওই টাকাগুলো চাই, যা আপনি দেওয়ার কথা দিয়েছিলেন। তার কথাগুলো আমার সামনে এমন একটা নগ্ন সত্যি খুলে ধরল, যা আমার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে গেল। আমার লোমকূপ পর্যন্ত কাঁপতে লাগল। সমীর পকেট থেকে রুমাল বের করে ওই মহিলাকে বলল, কবিতা, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমাদের দায়িত্ব শুধু এই বাচ্চাটা পর্যন্তই। তুমি ডাক্তারের সাথে দেখা করে নাও, তারপর আমরা তোমাকে বাড়ি ছেড়ে দেব। সমীরের ওই পড়ুয়া মাখা গলা, যা আমার আর পিউয়ের জন্য কখনো শোনা যায়নি, আজ একটা অচেনা মহিলার জন্য বেরোচ্ছে। আমার স্বামী, আমার শাশুড়ি আর ওই গর্ভবতী মহিলা, এরা তিনজন মিলে আমার পিঠ পিছে এমন একটা ঘৃণ্য খেলা খেলছিল, যার কল্পনা আমি স্বপ্নেও করিনি। টাকার জোরে আর ছেলের অন্ধমোহতে আমার শাশুড়িমা একটা গরিব পরিবারের অসহায়তার চূড়ান্ত সুযোগ নিয়েছিলেন। সমীরের সন্তানের জন্ম দেওয়ার জন্য তিনি এই মহিলাকে ব্যবহার করেছিলেন। আমাকে জঘন্যভাবে ধোঁকা দেওয়া হয়েছিল। আমার বিয়ে, আমার পরিবার, আমার সম্পর্ক, সব কিছু একটা জঘন্য মিথ্যের ভিতের ওপর দাঁড়িয়েছিল। আমি ওখানে মাটিতে বসে পাগলের মতো কাঁদছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার গলায় যেন কেউ একটা বড় পাথর গুঁড়ে দিয়েছিল। এই সমাজের দ্বিমুখী মানসিকতার উপর আমার তীব্র ঘেন্না হচ্ছিল। আমিরি আর গরিবীর মাঝখানের এই খাদ কতটা গভীর আর নিষ্ঠুর হতে পারে, তা আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। একদিকে আমার মতো শিক্ষিতা ও সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ ছিল, যাকে শুধু এই কারণেই পদে পদে উপেক্ষা করা হচ্ছিল কারণ সে একটি মেয়ের জন্ম দিয়েছে। আর অন্যদিকে ওই গরিব কবিতা ছিল, যে হয়তো নিজের দারিদ্র্য দূর করার জন্য নিজের শরীর ও গর্ভ ভাড়ায় দিতে বাধ্য হয়েছিল। এই পুরো খেলায় আসল অপরাধী ছিল আমার শাশুড়িমা আর আমার কাপুরুষ স্বামী সমীর। আমি ওখান থেকে উঠে ওই তিনজনের সামনে গিয়ে চিৎকার করতে চাইছিলাম। আমি সমীরের কলার ধরে জিজ্ঞেস করতে চাইছিলাম যে সে আমার সাথে এত বড় ধোঁকাবাজি কেন করল। আমি আমার শাশুড়ির কাছে জানতে চাইছিলাম যে একটা ছেলের কামনায় মানুষসত্তা আর নৈতিকতাকে কি এইভাবে পিষে ফেলা যায়। কিন্তু আমার পা সামনের দিকে এগোল না। হঠাৎ আমার মাথায় পিউয়ের নিষ্পাপ মুখটা ভেসে উঠল। আমার মেয়ে এই মুহূর্তে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আবেগে ভেসে গিয়ে আমি তাকে একা ছেড়ে দিতে পারি না। আমাকে একসাথে দুটো আলাদা রণাঙ্গনে লড়তে হতো। একদিকে আমার মেয়ের ভেঙে যাওয়া শ্বাসপ্রশ্বাস ছিল, আর অন্যদিকে আমার স্বামীর এই ভয়ানক সত্যি, যা আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আমি দেওয়াল ধরে নিজেকে দাঁড় করালাম এবং গভীর শ্বাস নিলাম। চোখের জল মুছে নিজের চোখ দুটো পরিষ্কার করলাম। আমাকে নিজের ভেতর সেই অপরিমেয় সাহস জাগাতে হতো, যা একজন মাকে পৃথিবীর সব শক্তির সাথে লড়ার সাহস যোগায়। আমি সমীর আর আমার শাশুড়িকে এখন তাদের এই ঘৃণ্য কাজের জন্য আটকাতে যাচ্ছিলাম না। সঠিক সময় এলে আমি এই ধোকার কড়াই গণ্ডায় হিসেব নেব, এটা আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম। এই প্রাসাদের মিথ্যে আর কর্মের ফল এই মানুষগুলোকে ভোগ করতেই হবে। প্রকৃতির বিচার খুব কঠোর হয় এবং কর্মফল কখনো কাউকে ক্ষমা করে না। আমি চুপচাপ ওখান থেকে পিছু হটতে লাগলাম। আমার হৃদয় ভেঙে টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু আমার জেদ আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। এখন আমার জীবনের একটাই লক্ষ্য অবশিষ্ট ছিল, নিজের মেয়ে পিউকে সুরক্ষিত রাখা আর তাকে এই বিষাক্ত পরিবেশ থেকে অনেক দূরে নিয়ে যাওয়া। আমি ভারী পায়ে ফিরে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে চলে আসলাম। আমার মাথায় তখনও সমীর আর কবিতার ওই দৃশ্যটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি সেই ভাবনাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। আমি যখন এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে পৌঁছলাম, তখন ওই তরুণ ডাক্তার বাইরে আসছিলেন। তিনি আমাকে দেখে হালকা স্বস্তির হাসি হেসে বললেন, শ্রীমতী রিয়া, আপনার মেয়ে এখন বিপদমুক্ত। আমরা ওর জ্বর নিয়ন্ত্রণে এনেছি, আপনি চাইলে ওর সাথে দেখা করতে পারেন। এটা শোনা মাত্রই আমার ভেতর যেন নতুন প্রাণ ফিরে আসলো। আমি সঙ্গে সঙ্গে 2 হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানালাম। আমি দৌড়ে ঘরের ভেতরে গেলাম। পিউ বিছানায় শান্তিতে শুয়েছিল।
ওর ছোট্ট হাতে আইভি ড্রিপ লাগানো ছিল, আর ওর মুখ তখনও ফ্যাকাশে ছিল। আমি ওর কপালে চুমু খেলাম আর ওর ছোট্ট হাতটাকে আমার হাতের মুঠোয় নিলাম। ওর উষ্ণ শ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। এই বাচ্চাটিই আমার একমাত্র সত্যি ছিল। বাইরের দুনিয়া, ওই প্রাসাদ, সমীর আর তার ওই লুকিয়ে রাখা সত্যি, সবকিছুই এখন আমার কাছে একটা মিথ্যে আর নোংরা নাটক হয়ে উঠেছিল। আমার চোখ ফেটে জল বেরিয়ে আসলো, কিন্তু এগুলো দুঃখের জল ছিল না। এগুলো ছিল সেই পরিবর্তনের অশ্রু যা আমার ভেতরে জন্ম নিচ্ছিল। যে রিয়া কাল পর্যন্ত ওই বাড়ির একটা ভীতু আর সন্ত্রস্ত পুত্রবধূ ছিল, সে এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে। এখন আমার ভেতর এমন এক বাঘিনী জেগে উঠেছিল যে নিজের সন্তানকে সুরক্ষিত রাখার জন্য যে কোনো সীমা পার করতে পারত। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম, যেখানে অস্তগামী সূর্য আকাশকে লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল। এই সূর্যাস্ত আমার পুরনো জীবনের সমাপ্তি ছিল। আমি জানতাম যে সামনের রাস্তাটা খুব কঠিন হতে চলেছে। একজন নারীর জন্য এই সমাজ আর নিজের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করা কখনোই সহজ কাজ নয়, কিন্তু এখন আর পেছনে ফিরে তাকানোর কোনো প্রশ্নই ছিল না। সমীর আর সুমিত্রা দেবী শুধু আমার বিশ্বাসই ভাঙেননি, বরং তারা মানুষতার প্রতিটি মর্যাদাকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আমি আমার পিউকে এই মিথ্যে দুনিয়ার ছায়া থেকেও দূরে নিয়ে যাব। এখন আমার প্রতিটি পদক্ষেপ সত্য ও ন্যায়ের দিকে উঠবে, এর পরিণাম যাই হোক না কেন। হাসপাতালের সেই ঠান্ডা ঘরে মেশিনের টিকটিক শব্দ ছাড়া সবকিছু শান্ত ছিল। আমার মেয়ে পিউ এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর মুখে ফুটে ওঠা শান্তি দেখে আমার মনে কিছুটা স্বস্তি অবশ্যই মিলল, কিন্তু আমার ভেতরে একটা ভয়ানক ঝড় উথালপাথাল করছিল। আমি ওর শিয়রে বসে ওর নিষ্পাত মুখের দিকে তাকিয়েছিলাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গিয়েছিল। যে স্বামী আর পরিবারকে আমি আমার ভগবান মেনেছিলাম, তারা সবাই একটা ভয়ানক আর ঘৃণ্য মিথ্যে প্রমাণিত হল। আমার বুকে যন্ত্রণার একটা বিশাল ঢেউ আছড়ে পড়ছিল। দরজার হালকা শব্দ আমার চিন্তার এই জাল ছেড়ে দিল। আমি ঘুরে তাকাতেই দেখলাম দরজায় সমীর দাঁড়িয়ে আছেন। তার মুখে ঘামের বিন্দু ছিল এবং চোখে একটি কৃত্রিম অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। রিয়া, পিম এখন কেমন আছে? আমি তোমার মেসেজ পাওয়া মাত্রই সবকিছু ছেড়ে সোজা এখানে ছুটে আসলাম, তিনি হাঁপাতে হাঁপাতে বললেন। তার এই মিথ্যে দুশ্চিন্তা দেখে আমার ভেতর থেকে একটা তেতো হাসি বেরিয়ে আসতে চাইল। যে মানুষটা কয়েক পা দূরে নিজের অবৈধ সন্তানের মায়ের সাথে ছিল, সে এখন কি চমৎকার নাটক করছে। আমি আমার আবেগকে কঠোরভাবে চেপে রাখলাম এবং নিজের মুখটাকে সম্পূর্ণ ভাবলেশ রাখলাম। ও এখন ঠিক আছে, জ্বরের কারণে ওর খিঁচুনি হয়েছিল, তবে ডাক্তার পরিস্থিতি সামলে নিয়েছেন। আমি ধীর কিন্তু সোজা সাপটা গলায় বললাম। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, যে চোখগুলোকে আমার একসময় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে মনে হতো। আজ সেই চোখে আমি শুধু ছলনা আর ধোঁকা দেখতে পাচ্ছিলাম। সমীর স্বস্তির শ্বাস ফেললেন আর আমার কাঁধে হাত রাখার চেষ্টা করলেন, কিন্তু আমি ধীরে করে পিছিয়ে গেলাম। আমার এভাবে পিছিয়ে যাওয়াতে সমীরের চোখে মুখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি দেখা গেল, কিন্তু তিনি তা তক্ষুনি লুকিয়ে ফেললেন। আমাকে মাফ করে দিও রিয়া, ওই মিটিংটা খুব জরুরি ছিল আর আমি ফোন ধরতে পারিনি। ভগবানের শুক্রিয়া যে তুমি ঠিক সময়ে ওকে হাসপাতালে নিয়ে এসেছ, তিনি মাসুম হওয়ার ভান করে বললেন। তার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ আমার কানে বিষ ঢেলে দিচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে তার সেই জরুরি মিটিং ম্যাটার্নিটি ওয়ার্ডে কবিতা নামের ওই গরিব মহিলার সাথে চলছিল। আমি তাকে কিছুই বললাম না, কোনো অভিযোগও করলাম না, আর কোনো প্রশ্নও জিজ্ঞেস করলাম না। আমার এই নীরবতা হয়তো তাকে কিছুটা স্বস্তি দিয়ে থাকবে, কারণ তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালের অন্যান্য আনুষ্ঠানিকতার অজুহাত দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়ার সাথে সাথেই আমি একটা দীর্ঘশ্বাস ঠেললাম এবং নিজেকে বিছানার এক ধারে ছেড়ে দিলাম। আমার চোখ জলে ভরে গিয়েছিল। গত 5 বছরের স্মৃতি একটা সিনেমার মতো আমার চোখের সামনে ভাসতে লাগল। আমি আমার বিবাহিত জীবনকে বাঁচানোর জন্য কি না করেছিলাম। আমার সেই দিনের কথা খুব ভালো করেই মনে আছে, যেদিন পিউয়ের জন্ম হয়েছিল। লেবার রুমের বাইরে আমার শাশুড়ি মা সুমিত্রা দেবী একটা নাতির আশায় মিষ্টির বাক্স হাতে দাঁড়িয়েছিলেন, কিন্তু যখন নার্স এসে তাকে জানালো যে লক্ষ্মী এসেছে, তখন তার মুখের রং এমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন কেউ তার সব সম্পত্তি কেড়ে নিয়েছে। তিনি মিষ্টির বাক্সগুলো ওখানেই ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন এবং আমার মুখ না দেখেই হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গিয়েছিলেন। সেই অপমান আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। সেই দিনের পর থেকেই বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। পিউয়ের কান্নার আওয়াজে সুমিত্রা দেবী বিরক্ত বোধ করতে শুরু করেছিলেন। তিনি সবসময় ওকে একটা অপায়া আর বোঝা বলে ডাকতেন। আমি দিনরাত তার এই তিক্ত কথাগুলো শুনেও রক্ত জল করা অপমান হজম করে যেতাম এই আশায়
যে হয়তো সমীর আমার পাশে দাঁড়াবেন। কিন্তু সমীরও তার মায়ের একজন আজ্ঞাবহ পুতুলের চেয়ে বেশি কিছু ছিলেন না। তিনি কখনো নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে নিজের মেয়েকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেননি। ধীরে ধীরে সমীর আমার থেকেও দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সেই ভালোবাসা আর আপনত্ব যেন কোথাও হারিয়ে গিয়েছিল। প্রায়ই তিনি বিজনেস ট্রিপের বাহানা করে দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে শুরু করেছিলেন। তিনি যখন বাড়িতে থাকতেনও তখনও সবসময় ক্লান্ত অথবা কাজে ব্যস্ত থাকার নাটক করতেন। আমাদের রাতগুলো একই ঘরের দুটো আলাদা প্রান্তে কাটতে শুরু করেছিল। আমি নিজেকেই দোষী মনে করতাম যে হয়তো আমি একজন ভালো স্ত্রী হতে পারছি না। কিন্তু আজ হাসপাতালের ওই করিডরে আমি যা দেখেছি তা আমার সমস্ত ভুল ভেঙে দিয়েছিল। সমীরের সেই দূরত্ব কোনো কাজের কারণে ছিল না, বরং সেই ভয়ানক চক্রান্তের একটা অংশ ছিল যা আমার পিঠ পিছে বোনা হচ্ছিল। আমার এখন পুরনো আরও কিছু কথা মনে পড়তে শুরু করেছিল। গত কয়েক মাস ধরে আমার আর সমীরের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা ক্রমাগত তোলা হচ্ছিল। যখনই আমি এ বিষয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, তিনি কোনো না কোনো গোলমেলে উত্তর দিয়ে কথাটা এড়িয়ে গেছেন। মায়ের কোনো ট্রাস্টে টাকা ডোনেট করা হয়েছে বা বিজনেসে হঠাৎ কোনো ক্ষতি হয়ে গেছে, এসবই তার মুখস্থ বুলি ছিল। আমি একজন ভালো ও বুদ্ধিমতী স্ত্রীর মতো কখনো তার ওপর বেশি চাপ সৃষ্টি করিনি। তার ওপর আমার পুরো বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় বোকামি প্রমাণিত হল। সেই সব টাকা ওই কবিতা নামের মহিলা আর তার পরিবারকে কেনার পেছনে খরচ হচ্ছিল। একজন মায়ের গর্ভ নিয়ে দরাদরি করা হচ্ছিল, আর আমাকে এর টেরই পেতে দেওয়া হয়নি। আমার ভেতরে এক ভয়ানক রাগ ফুটতে শুরু করল। এটা শুধু একটা ধোঁকাবাজির কথা ছিল না, এটা একজন নারীর অস্তিত্ব এবং তার মর্যাদাকে পিষে ফেলার ষড়যন্ত্র ছিল। আমার শাশুড়ির সেই পাগলামো যে তার যে কোনো মূল্যে বংশ উত্তরাধিকারী চাই, সেটা তাকে অন্ধ করে দিয়েছিল। তিনি ভুলে গিয়েছিলেন যে ওপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু যখন সেটা পড়ে তখন মানুষ কোথাও পালানোর জায়গা পায় না। কর্মের ফল প্রত্যেককেই এই জন্মেই ভোগ করতে হয়। আমি এই চক্রান্ত ফাঁস করে দেব, কিন্তু আমাকে এই সব খুব বুদ্ধি করে করতে হতো। আমি যদি এখন কোনো তাড়াহুড়ো করি, তবে হয়তো আমি আমার মেয়েকে চিরকালের মতো হারিয়ে বসব। সমীর এবং সুমিত্রা দেবী খুব ক্ষমতাবান মানুষ ছিলেন। তারা আমাকে অনায়াসে পাগল বা মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে পারতেন। আমার জোরালো প্রমাণের দরকার ছিল। আমি নিজের চোখের জল মুছলাম এবং ফোনটা হাতে নিলাম। আমাকে ওই কবিতা সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে হবে। আমাকে খুঁজে বের করতে হবে যে সে কে এবং কোথায় থাকে। আমি খুব মন দিয়ে মনে করার চেষ্টা করলাম যে সমীরের হাতের ফাইলে কোন ডাক্তারের নাম লেখা ছিল। আমার মনে পড়ল ডাক্তার অঞ্জলি সেন, ম্যাটারনিটি স্পেশালিস্ট। এটা হাসপাতালের খুব নামকরা একটা নাম ছিল। আমি ঘরের দরজাটা হালকা ফাঁক করে বাইরে দেখলাম। সমীর তখনও রিসেপশনে বিলিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। আমি এই সুযোগের ফায়দা নিলাম এবং পা টিপে টিপে বাইরে বেরিয়ে গেলাম। আমি সোজা দোতলায় থাকা ম্যাটারনিটি ওয়ার্ডের দিকে দ্রুত কিন্তু কারও নজর না এড়িয়ে এগোতে লাগলাম। ওয়ার্ডে পৌঁছে আমি দেখলাম যে সেখানকার রিসেপশন ডেস্কে একজন নার্স কিছু ফাইল গোছাচ্ছিল। আমার বুকটা জোরে ধড়ফড় করছিল, কিন্তু আমি আমার মুখে একটা আত্মবিশ্বাসে ভরা ভাব ধরে রাখলাম। আমি ধীরে ধীরে ডেস্কের কাছে গেলাম এবং একটা স্লিপ দেখিয়ে বললাম, এক্সকিউজ মি, আমি কবিতাজির আত্মীয়া। সমীরজি আমাকে ওর নতুন রিপোর্টটা নিতে পাঠিয়েছেন। আপনি কি আমাকে বলতে পারেন যে ওর পরের চেকআপ কবে? আমি আমার গলায় পুরোপুরি গাম্ভীর্য ধরে রাখলাম। নার্স কোনো সন্দেহ না করেই কম্পিউটারে নাম চেক করল। কবিতা দাস, স্বামীর নাম সমীর। হ্যাঁ, ওনার ফাইল তো ডাক্তার অঞ্জলির কাছেই আছে, উনি এক্ষুনি চেকআপ করেছেন। নার্স স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, স্বামীর নাম সমীর। এটা শোনামাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা আইনিভাবে ওই মহিলাকে সমীরের স্ত্রী হিসাবে সেখানে নথিভুক্ত করিয়েছেন। এই ধোঁকাবাজি আমার ভাবনার চেয়েও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর ছিল। আমার শ্বাস আটকে আসতে শুরু করেছিল। আমি নিজেকে কোনো মতে সামলালাম এবং আরও জিজ্ঞেস করলাম, জি হ্যাঁ, আপনি কি আমাকে ওনার বাড়ির ঠিকানাটা একটু কনফার্ম করতে পারবেন? আমাকে সেখানে কিছু ওষুধ পাঠাতে হবে, আর আমি আমার ফোন বাড়িতে ভুলে ফেলে এসেছি। নার্স খুব সহজভাবেই কম্পিউটার স্ক্রিন থেকে একটা ঠিকানা পড়ল। বাড়ি নম্বর ৩২, শান্তিনগর বস্তি। আমি সেই ঠিকানাটা নিজের মগজে খুব ভালোভাবে ছেপে নিলাম।
আমি নার্সকে ধন্যবাদ দিলাম এবং দ্রুত ঘুরে নিজের মেয়ের ঘরের দিকে হাঁটা দিলাম। এখন আমার কাছে একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল। শান্তিনগরের ওই বস্তি কলকাতা শহরের বাইরের দিকে ছিল। এটা সেই জায়গা ছিল যেখানে চরম গরিব আর অসহায় মানুষরা বাস করত। এখন আমি পুরো গল্পটা বুঝতে পারছিলাম। আমার বড়লোক শাশুড়িমা সেখানে গিয়ে একটা গরিব পরিবারকে টাকার লোভ দেখিয়ে থাকবেন এবং ওই বেচারি কবিতা হয়তো নিজের দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ঘৃণ্য চুক্তিটাকে স্বীকার করে নিয়েছে। ওই মহিলার প্রতি আমার একটা অদ্ভুত সহানুভূতিও হচ্ছিল, কারণ সেও আমার মতোই এই পিতৃতান্ত্রিক চিন্তাধারার একজন শিকারী ছিল। আমি যখন ফিরে ঘরে পৌঁছলাম তখন সমীর সেখানে উপস্থিত ছিলেন। তিনি পিউয়ের মাথার কাছে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি ফোন কেটে দিলেন এবং এক মিথ্যে হাসি নিয়ে আমার দিকে ঘুরলেন। কোথায় গিয়েছিলে? আমি তোমাকেই তো খুঁজছিলাম, তিনি জিজ্ঞেস করলেন। আমি অত্যন্ত শান্তভাবে উত্তর দিলাম, আমি ডাক্তারের কাছে পিউয়ের ওষুধের বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আমি অবাক হচ্ছিলাম যে আমি কত সহজে ওর সামনে মিথ্যে বলতে পারছিলাম। হয়তো পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। সেই রাতে হাসপাতালের ছোট্ট ওই সোফায় শুয়ে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিলাম। আমি এখন আর সেই বেচারি ও ভীতু রিয়া থাকব না, যে সব অত্যাচার চুপচাপ সহ্য করে নিত। আমার মেয়ের শারীরিক অবস্থা আমাকে একটা নতুন শক্তি দিয়েছিল। আমি ওই প্রাসাদের মিথ্যে আভিজাত্য আর তার অন্তঃসারশূন্য রীতিনীতিকে টুকরো টুকরো করে উড়িয়ে দেব। আমাকে এই ষড়যন্ত্রের শিকড় অবধি পৌঁছতে হবে এবং এর জন্য আমাকে কবিতার সাথে দেখা করতেই হবে। আমি জানতে চাইছিলাম যে এই চুক্তির আসল শর্তগুলো কী ছিল। ক্যান ডু মনোভাব নিয়ে পরের দিন সকালে পিউয়ের অবস্থার বেশ উন্নতি হয়েছিল। ডাক্তার ওকে আরও কয়েকদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছিলেন। সমীরকে নিজের অফিসের কাজে যেতে হয়েছিল এবং এটাই আমার জন্য সবচেয়ে ভালো সুযোগ ছিল। তিনি আমাকে টাকা দিলেন এবং পিউয়ের খেয়াল রাখতে বললেন, যেন তিনি দুনিয়ার সবচেয়ে ভালো বাবা। আমি তার দেওয়া টাকাগুলো নিজের মুঠোয় শক্ত করে ধরলাম। তার যাওয়ার সাথে সাথেই আমি আমার এক ভরসাযোগ্য বন্ধু নেহাকে হাসপাতালে ডাকলাম, যাতে সে কিছুক্ষণ পিউয়ের কাছে থাকতে পারে। আমার বন্ধু নেহা খুবই বুদ্ধিমতী ছিল। সে আমাকে কোনো প্রশ্ন করল না এবং পিউয়ের কাছে বসে থাকার জন্য তৈরি হয়ে গেল। আমি নিজের ওড়না মাথায় রাখলাম এবং হাসপাতালের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আজ আমাকে সেই শান্তিনগর বস্তিতে যেতে হবে। আমার ভেতরে ভয় ছিল, কিন্তু সত্যি জানার ক্ষুধা ওই ভয়ের চেয়েও অনেক বেশি ছিল। আমি একটা অটো নিলাম এবং তাকে শান্তিনগর চলতে বললাম। পুরো রাস্তায় আমি এটাই ভাবতে থাকলাম যে কবিতার সাথে দেখা হওয়ার পর আমি তাকে কি বলবো এবং সে কি উত্তর দেবে। অটোওয়ালা আমাকে একটা সরু এবং নোংরা গলির বাইরে নামিয়ে দিল। ওখানকার দুর্গন্ধ আর নোংরামি দেখে যে কেউ ওখান থেকে পালিয়ে যেত, কিন্তু আমাকে ওখানে দাঁড়াতে হতো। এটাই সেই জায়গা যেখানে কোটিপতি বাড়ির শাহী উত্তরাধিকারীর দরাদরি হয়েছিল। আমি সেখানে খেলতে থাকা কয়েকজন বাচ্চাকে ৩২ নম্বর বাড়ির কথা জিজ্ঞাসা করলাম। তারা একটা ভাঙাচোড়া বাড়ির দিকে ইশারা করল। আমি ধীরে ধীরে ওই বাড়িটার দিকে এগোতে লাগলাম। আমার বুকের ভেতর হৃদয় এত জোরে ধড়ফড় করছিল যে আমি নিজেরই হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলাম। বাড়ির দরজাটা আধখোলা ছিল। ভেতরে খুব ছোট্ট একটা অন্ধকার ঘর ছিল। আমি দরজায় হালকা করে টোকা দিলাম। ভেতর থেকে একজন মহিলার দুর্বল গলা ভেসে আসল, কে? আমি দরজাটা আরেকটু খুললাম এবং ভেতরে পা রাখলাম। সেখানে একটা খাটিয়ার ওপর সেই মহিলায় শুয়েছিল যাকে আমি কাল হাসপাতালে দেখেছিলাম, কবিতা। সে আমাকে দেখে চমকে গেল এবং উঠে বসার চেষ্টা করতে লাগল। তার মুখে ভয় আর বিভ্রান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার গন্তব্য এখন আমার ঠিক সামনেই ছিল। আমি হাতের ইশারায় তাকে ওখানেই শুয়ে থাকতে বললাম। ঘরের ভেতরের দারিদ্র্য দেখে আমার চোখ কপালে উঠল। ছাদ থেকে জল চুইয়ে পড়ার দাগ ছিল, আর কোনায় কিছু ভাঙা বাসনপত্র পড়েছিল। এই ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে একটা নতুন প্রাণ বেড়ে উঠছিল, তাও শুধুমাত্র আমার শাশুড়ির অহংকার মেটানোর জন্য। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং নিজের পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার নাম রিয়া, সমীরের স্ত্রী। আমি খুব শান্ত এবং স্পষ্ট শব্দে তাকে বললাম। সমীরের নাম শোনামাত্রই কবিতার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে যেন একটা ভয় ছেয়ে গেল, আর সে নিজের বড় হয়ে থাকা পেটটাকে দুহাত দিয়ে লুকোনোর চেষ্টা করতে লাগল। সে কাঁপছিল। আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। আমার খুব টাকার দরকার ছিল, সে কাকুতি মিনতি করতে লাগল। তার এই অবস্থা দেখে আমার ভেতরের সমস্ত রাগ যেন জলে মিশে গেল। আমি বুঝতে পারলাম যে আসল অপরাধী সে নয়,
বরং আমার নিজের বাড়ির লোকজন, যারা ওকে এই চোলাবালিতে ঠেলে দিয়েছে। আমি ওর কাছে গিয়ে একটা ভাঙা টুলের উপর বসলাম। আমি ওর কাঁপা হাত দুটো নিজের হাতে তুলে নিলাম। তুমি ভয় পেও না কবিতা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু সত্যিটা জানতে চাই। আমাকে বলো যে এইসব কিভাবে শুরু হলো আর ওই চুক্তিতে কি লেখা আছে। আমি খুব নরম গলায় তাকে জিজ্ঞেস করলাম। আমার চোখে কোনো ঘৃণা ছিল না, শুধু একটা গভীর যন্ত্রণা ছিল। কবিতা ফুপিয়ে কাঁদতে শুরু করল, আর তারপর সে আমাকে যে গল্পটা শোনালো তা আমার গায়ের লোম খাড়া করে দিল। সে জানালো যে তার স্বামীর ক্যান্সার হয়েছে এবং চিকিৎসার জন্য তার প্রচুর টাকার দরকার ছিল। তখনই একদিন এক দালালের মাধ্যমে আমার শাশুড়ি সুমিত্রা দেবী তার কাছে পৌঁছন। তিনি তাকে ৫ লক্ষ টাকার লোভ দেখান আর শর্ত রাখেন যে তাকে তার ছেলের বাচ্চাকে নিজের গর্ভে পালন করতে হবে। তারা হাসপাতালে আইভিএফ পদ্ধতির সাহায্য নিয়েছিল, যাতে বাচ্চাটি পুরোপুরি সমীরেরই হয়। এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম যে অন্তত সমীর আমাকে শারীরিকভাবে ধোঁকা দেননি, কিন্তু মানসিক আর আবেগগত ধোঁকাবাজি তো এর চেয়েও অনেক বেশি বড় ছিল। কবিতা এরপর বলল যে সুমিত্রা দেবী শর্ত রেখেছেন যদি ছেলে জন্মায় তবে তিনি তাকে নিজের সাথে নিয়ে যাবেন আর কবিতা বাকি টাকা পেয়ে যাবে, কিন্তু যদি মেয়ে জন্মায় তবে তারা সেই বাচ্চাকে আপন করবেন না আর কবিতাও একটা পয়সাও পাবে না। এটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এক অজাত শিশুর সাথে এমন নিষ্ঠুর রসিকতা! আমার শাশুড়ির মন কোনো পাথরের চেয়েও বেশি কঠিন ছিল। রাগে আমার মুষ্টি শক্ত হয়ে গেল। আমি কবিতার চোখের দিকে তাকালাম। সে শুধুই এক গরিব আর অসহায় নারী ছিল, যে নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজেকে বাজি রেখেছিল। সেও সেই নির্মম ব্যবস্থার শিকার ছিল, যার শিকার আমি গত ৫ বছর ধরে হচ্ছিলাম। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং কথা দিলাম যে আমি তার সাথে কোনো কিছুই অন্যায় হতে দেব না। এখন এই লড়াইটা শুধু আমার আর আমার মেয়ের ছিল না। এই লড়াইটা সেই অন্ধ চিন্তাধারার বিরুদ্ধে ছিল, যা মেয়েদের শুধু একটা মেশিন মনে করে। আমি ওই অন্ধকার ঘর থেকে বাইরে বেরোতেই বাইরের কড়া রোদ আমার চোখ ধাঁধিয়ে দিল, কিন্তু আমার মাথায় সবকিছু আয়নার মতো পরিষ্কার ছিল। আমি আমার ভয় আর অসহায়তাকে চিরকালের জন্য ওই বস্তিতেই কবর দিয়ে দিয়েছিলাম। এখন আমাকে ওই বাড়িতে ফিরে গিয়ে ওই নোংরা সত্যির মুখোমুখি হতে হবে। আমাকে আমার স্বামী আর শাশুড়ির চোখে চোখ রেখে এটা বলতে হবে যে তাদের এই নোংরা খেলা এখন শেষ হয়ে গেছে। ঝড় আসতে চলেছিল, আর আমি সেই ঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম। শান্তিনগরের দুর্গন্ধযুক্ত আর দম বন্ধ করা বস্তি থেকে বেরিয়ে আমি একটা অটোতে বসে ফিরে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। দুপুরের কাঠ ফাটা রোদ সোজা আমার মুখের ওপর পড়ছিল, কিন্তু আমার ভেতরে যে আগুন জ্বলছিল তাই রোদের চেয়েও অনেক বেশি প্রখর ছিল। কবিতার অসহায়তা আর ওর চোখের জল বারবার আমার চোখের সামনে ভাসছিল। আমার শাশুড়িমা সুমিত্রা দেবী নিজের নাতির বাসনায় এক গরিব ও অসহায় নারীর গর্ভের দরাদনি করে নিয়েছিলেন। এই কথা ভেবেই আমার প্রতিটি লোমকূপ রাগে কাঁপতে শুরু করেছিল। হাসপাতালে পৌঁছে আমি সোজা আমার মেয়ে পিউর ঘরে গেলাম। আমার বন্ধু নেহা সেখানেই বসেছিল এবং পিউ তখনও গভীর ঘুমে ঘুমোচ্ছিল। আমি নেহাকে ধন্যবাদ জানালাম এবং তাকে আরও কিছুক্ষণ থাকার অনুরোধ করলাম। আমাকে বাড়িতে গিয়ে কিছু দরকারি জিনিস নিয়ে আসতে হবে, তুমি বাস আর কিছুক্ষণ ওর খেয়াল রেখো। আমি নিজের গলাকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বললাম। নেহা কোনো প্রশ্ন না করেই সম্মতি জানাল। আমি আমার মেয়ের কপালে আরও একবার চুমু খেলাম এবং ভারী পায়ে হাসপাতালের বাইরে চলে আসলাম। আমি হাসপাতালের বাইরে থেকে একটা ট্যাক্সি নিলাম এবং ড্রাইভারকে বালিগঞ্জের ওই বাড়ির ঠিকানা বলে দিলাম। ট্যাক্সি কলকাতার ভিড়ে ঠাসা রাস্তা দিয়ে এগোচ্ছিল। আমার গন্তব্য যত কাছে আসছিল আমার বুকের ধুকপুকানি তত বেড়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে আমি ওই মানুষগুলোর কিভাবে মোকাবিলা করব, যারা আমার ভালোবাসা আর ভরসাকে এত নির্দয়ভাবে হত্যা করেছে। ওই বাড়ির সেই উঁচু আর জমকালো লোহার দরজা, যা একসময় আমাকে নিরাপত্তার অনুভূতি দিত, আজ কোনো এক ভয়ানক আর দম বন্ধ করা জেলের দরজার মতো লাগছিল। আমি ট্যাক্সিওয়ালাকে টাকা দিলাম এবং গেটের ভেতরে পা রাখলাম। মূল দরজা থেকে বিশাল হলরুম পর্যন্ত ছড়িয়ে থাকা নিস্তব্ধতা আজ আমাকে ভয় দেখাচ্ছিল না, বরং আমার ভেতরের বিদ্রোহকে আরও হাওয়া দিচ্ছিল। হলের ঠিক মাঝখানে লাগানো সেই দামি ঝাড়বাতির আলো আজ আমার চোখে খুব বিঁধছিল। আমি দেখলাম যে আমার শাশুড়ি মা সুমিত্রা দেবী তার সেই পুরনো রাজকীয় ঢঙেই সোফায় বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। সমীর তার পাশেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিলেন। দুজনকে অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল। এই দুজনকে এভাবে আরামে থাকতে দেখে আমার বুকের ধিকি ধিকি জ্বলা আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। একদিকে কবিতার সেই ভাঙা ছাদ আর রোগে ভোগা তার স্বামী ছিল,
আর অন্যদিকে এই মানুষগুলোর এই মিথ্যে আর বিলাসবহুল জীবন। আমার পায়ের আওয়াজ শুনে সমীর ফাইল থেকে নজর তুললেন। আমাকে এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে ফিরে আসতে দেখে তার চোখে মুখে একটা হালকা আশ্চর্যের রেখা ফুটে উঠল। তিনি তক্ষুনি ফাইল বন্ধ করলেন এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালেন। সমীর খুব কৃত্রিম এবং চিন্তিত সুরে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি এখানে কি করছি আর পিউকে হাসপাতালে একা কেন ফেলে এসেছি। আমি তার প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমার দৃষ্টি সোজা সুমিত্রা দেবীর ওপর নিবদ্ধ ছিল। আমার মুখে কোনো ভাব ছিল, শুধু এক ভয়ঙ্কর নীরবতা ছিল। আমি কিছু না বলেই সোজা আমার শাশুড়ির দিকে এগোতে লাগলাম। আমার এই অদ্ভুত নীরবতা আর একদৃষ্টিতে তাকানো চোখ দেখে সুমিত্রা দেবীর চোখে মুখেও একটু বিভ্রান্তি নজরে আসতে শুরু করেছিল। আমি তার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম আর তার চোখে চোখ রাখলাম। শান্তিনগর বস্তিতে, বাড়ি নম্বর ৩২। আমি খুব ধীর কিন্তু অত্যন্ত ঠান্ডা আর তীক্ষ্ণ গলায় বললাম। আমার মুখ থেকে এই ঠিকানাটা শোনা মাত্রই সুমিত্রা দেবীর হাতে থাকা চায়ের পেয়ালা মাঝ হাওয়ায় থমকে গেল। সমীরের মুখ তো যেন এক মুহূর্তের মধ্যেই সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। পুরো হলে এমন এক ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে গেল, যাকে শুধু আমার দ্রুত হতে থাকা শ্বাসপ্রশ্বাসই ভাঙছিল। সমীর ঘাবড়ে গিয়ে তোতলামি করার চেষ্টা করে জিজ্ঞেস করলেন যে আমি এসব কি আজে বাজে বকছি। আমি সঙ্গে সঙ্গে নিজের হাত তুলে তাকে চুপ করার ইশারা করলাম। আমার নজর তখনও আমার শাশুড়ির ওপরই ছিল। আমি বললাম যে আমি সব কিছু জেনে গেছি। কবিতা, ৫ লক্ষ টাকার ওই নোংরা চুক্তি, আইভিএফ প্রযুক্তির ব্যবহার আর ওই নিষ্ঠুর শর্ত, যার মাধ্যমে ছেলে হলে আপন করা হবে আর মেয়ে হলে মরার জন্য ছেড়ে দেওয়া হবে। আমি একটা একটা শব্দ খুব চিবিয়ে চিবিয়ে আর ঘৃণার সাথে তার মুখের ওপর ছুঁড়ে মারলাম। এসব শুনে সুমিত্রা দেবী খুব শান্তভাবে তার চায়ের পেয়ালাটা টেবিলের ওপর রাখলেন। তার মুখে লজ্জা বা অনুশোচনার কোনো চিহ্নমাত্র ছিল না। এর বিপরীতে তার চোখে সেই পুরনো আভিজাত্যের অহংকার আর দম্ভ জলজল করছিল। তিনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং আমাকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে বললেন যে তিনি যা কিছুই করেছেন তাই পরিবার আর বংশের মঙ্গলের জন্যই করেছেন। তার বিশ্বাস ছিল যে এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারীর জন্য একটা ছেলে হওয়া অত্যন্ত জরুরি। সুমিত্রা দেবীর কথাগুলো কোনো বিষাক্ত তীরের মতো আমার বুকে বিঁধছিল। তিনি আমাকে সরাসরি অপমান করে বললেন যে যখন একজন পুত্রবধূ বংশকে উত্তরসূরি দিতে ব্যর্থ হয় তখন পরিবারের বয়স্কদের এমন কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। তার মতে আমি শুধু একটা মেয়ের জন্ম দিয়ে এই পরিবারের মাথা নিচু করেছি। তার এই নীচ চিন্তাধারা শুনে আমি বুঝতে পারছিলাম না যে আমি কাঁদব নাকি এই পচা মানসিকতার ওপর জোরে জোরে হাসব। আমার চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। আমার শাশুড়ির এই ভয়ানক অপমানের পর আমি একটা আশা নিয়ে আমার স্বামী সমীরের দিকে তাকালাম। আমি ভেবেছিলাম যে ৫ বছরের আমাদের বিবাহিত জীবনের খাতিরে হয়তো তিনি আজ আমার সমর্থনে একটা শব্দ হলেও বলবেন, কিন্তু আমার স্বামী চোখ নিচু করে নিজের জুতো দেখছিলেন। তার এই কাপুরুষতা আমার মনে বেঁচে থাকা শেষ আশাটাকেও ছাই করে দিয়েছিল। যে মানুষ নিজের স্ত্রী এবং মেয়ের সম্মানের জন্য নিজের মায়ের সামনে দাঁড়াতে পারে না, সে কারো স্বামী হওয়ার যোগ্য নয়। আমি সমীরের দিকে পা বাড়ালাম আর ঘৃণায় ভরা গলায় বললাম যে তার পুরুষত্বহীনতার ওপর আমার করুণা হয়। একজন পুরুষের আসল পরিচয় তার গায়ের জোরে নয়, বরং এই কথাই থাকে যে সে সত্যের সাথ দিতে পারে কিনা। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওই গরিব মহিলার গর্ভ আর একটা অজাত শিশুর জীবনের দরাদরি করতে গিয়ে তার কি একটুও লজ্জা করল না? নিজের রক্তকে শুধু এই জন্যে ডাস্টবিনে ফেলে দেওয়ার শর্ত মেনে নেওয়া যে সে একটা মেয়ে হতে পারে, এটা কেমন বাবার ধর্ম? আমার এই তিক্ত এবং সত্যি কথাগুলো শুনে সুমিত্রা দেবীর রাগ সপ্তমে চড়ে গেল। তিনি জোরে চিৎকার করে আমাকে আমার মর্যাদা মনে করানোর চেষ্টা করলেন। তিনি বললেন যে আমি এই বাড়ির শুধু একটা বউ, আর আমার কাজ প্রশ্ন করা নয় বরং হুকুম মানা। তার নজরে একজন নারীর জীবন শুধু রান্নাবান্না সামলানো আর পরিবারকে ছেলে জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার এই পচা গলা চিন্তাধারা আমাকে সমাজের সেই কালো মুখের কথা মনে করাচ্ছিল যা মেয়েদের শুধু একটা মেশিন মনে করে। আমি আমার শাশুড়িকে চ্যালেঞ্জ করে বললাম যে তিনি যেন ভগবান হওয়ার চেষ্টা না করেন। জীবন আর মৃত্যুর ফয়সালা টাকা দিয়ে হয় না। আমি তাকে কর্ম আর তার ফলের কথা মনে করালাম। আমি বললাম যে ওই গরিব আর অসহায় মহিলার চোখের জল এবং আমার নিষ্পাপ মেয়ের দীর্ঘশ্বাস একদিন এই প্রাসাদকে ছাইয়ে পরিণত করে দেবে। যখন মানুষ নিজের অহংকারে অন্ধ হয়ে অন্যদের জীবন নিয়ে খেলতে শুরু করে, তখন উপরওয়ালার বিচার খুব ভয়ানক হয়।
প্রকৃতি কারোর পাপকেই কখনো শাস্তি না দিয়ে ছাড়ে না। আমার এই কথায় সুমিত্রা দেবী জোরে জোরে হাসতে লাগলেন। তার সেই হাসি পুরো বাড়িতে কোনো ডাইনির মতো প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি অহংকারে ডুবে গিয়ে বললেন যে টাকা আর ক্ষমতার সামনে কর্ম আর ভাগ্য সব বদলে যায়। তার মতে গরিব লোকেরা নিজেদের ভাগ্যের দোষ দিয়ে কাঁদে, অন্যদিকে বড় লোকেরা টাকা দিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই লেখে। তার এই বিশ্বাস যে তিনি নিজের সম্পদ দিয়ে যে কোনো কিছু কিনতে পারেন, তা আমার কাছে খুব ভয়ানক আর ভীতিপ্রদ লাগছিল। এটা আমিরদের সেই নিষ্ঠুর মানসিকতার সবচেয়ে ঘৃণ্য রূপ ছিল। আমি সমীরের দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম যে যদি কবিতা একটা মেয়ের জন্ম দেয়, তবে কি তিনি সত্যি সত্যি নিজেরই বাচ্চাকে অনাথদের মতো রাস্তায় মরার জন্য ছেড়ে দেবেন? তার বিবেক কি তাকে রাতে শান্তিতে ঘুমোতে দেবে? আমি তাকে উপলব্ধি করানোর চেষ্টা করলাম যে নিজের মায়ের অন্ধ ভালোবাসায় পড়ে তিনি কত বড় রাক্ষস হয়ে গেছেন। শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে নিজেরই অংশকে ছুঁড়ে ফেলে দেওয়া মনুষ্যত্বের নামে এমন এক কলঙ্ক যাকে কোনো গঙ্গা জলই ধুতে পারে না। সমীর তোতলাতে তোতলাতে নিজেকে সঠিক প্রমাণ করার একটা দুর্বল চেষ্টা করলেন। তিনি বললেন যে তিনি এসব চাইতেন না, কিন্তু নিজের মায়ের জেদ আর পরিবারের চাপের কাছে তাকে মাথা নোয়াতে হয়েছে। তিনি এটাকে নিজের আজ্ঞাবহ ছেলে হওয়ার ধর্ম বলে আখ্যা দিলেন। তার এই ফালতু যুক্তি শুনে আমার তার প্রতি ভীষণ করুণা হল। যে মানুষ নিজের দুর্বলতাকে সংস্কারের নাম দিয়ে লুকোয়, তার চেয়ে বড় ভীতু এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তিনি শুধু তার মায়ের হাতের একটা প্রাণহীন পুতুল হয়ে রয়ে গিয়েছিলেন। আমি অত্যন্ত স্পষ্ট শব্দে ঘোষণা করে দিলাম যে আমার আর এই বাড়ির সম্পর্ক এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে। আমি আমার মেয়ে পিউকে এই বিষাক্ত এবং দম বন্ধ করা পরিবেশে বড় হতে দেব না। আমি চাই না যে আমার মেয়ে এটা শিখুক যে মেয়েদের জীবনের কোনো দাম নেই। এমন একটা বাড়ি যেখানে মেয়েদের শুধু বাচ্চা জন্ম দেওয়ার মেশিন আর নিজের সম্পত্তি বলে মনে করা হয়, সেখানে আমি আর এক মুহূর্তেও থাকতে পারি না। আমার কাছে নিজের আর নিজের মেয়ের সম্মান নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল। সুমিত্রা দেবী আমাকে হুমকি দিয়ে বললেন যে আমি যদি এই বাড়ি থেকে বাইরে যাই, তবে আমি কানা করিও পাব না আর আমি পথে এসে দাঁড়াব। তিনি ভেবেছিলেন যে হয়তো টাকার ভয় আমাকে আটকে দেবে, কিন্তু আমি হাসতে হাসতে জবাব দিলাম যে আমার তার ওই পাপের টাকার কোনো দরকার নেই। আমি পড়াশোনা জানা মেয়ে আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মেয়েকে মানুষ করার পুরো সাহস রাখি। তার এই রক্তমাখা টাকা তার কাছেই থাক। আমার স্বাধীনতার দাম এই কাগজের নোটগুলোর চেয়ে অনেক বেশি। আমি দ্রুত ঘুরলাম এবং নিজের বেডরুমের দিকে হাঁটা দিলাম। আমি ঘরের দরজা খুললাম আর ওই ভারী কাঠের আলমারির সামনে দাঁড়ালাম। আমি নিজের স্যুটকেস বের করলাম আর তাতে শুধু আমার আর পিউয়ের কিছু দরকারি জামাকাপড় ঠেসে ভরতে লাগলাম। আলমারির অন্য অংশে সমস্ত দামি গয়না আর রেশমি শাড়ি রাখা ছিল, যা আমার বিয়ের দিন সুমিত্রা দেবী আমাকে পুড়িয়েছিলেন। সেই সব জিনিস এখন আমার কাছে লোহার শিকলের মতো লাগছিল। আমি ওই দামি জিনিসগুলোকে ছুঁয়েও দেখলাম না, কারণ সেগুলোর বোঝা আমি এখন আর বইতে চাইছিলাম না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলায় থাকা মঙ্গলসূত্রের দিকে তাকালাম। এই সুতোটা একসময় আমার কাছে সধবা হওয়ার এবং ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক ছিল, কিন্তু আজ এটাকে আমার একটা ফাঁস মনে হচ্ছিল, যা আমাকে 5 বছর ধরে এই মিথ্যে সম্পর্কে বেঁধে রেখেছিল। আমি সেটাকে নিজের গলা থেকে খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দিলাম। যে ঘরটিকে আমি আমার পুরো আবেগ আর স্বপ্ন দিয়ে সাজিয়েছিলাম, আজ সেটাকে আমার কোনো অচেনা লোকের ঘর বলে মনে হচ্ছিল। এখান থেকে আমার প্রতিটি স্মৃতি চিরকালের জন্য মুছে গিয়েছিল। আমি আমার স্যুটকেসটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই সমীর পা টিপে টিপে ঘরে আসলেন। তিনি ঘরের দরজা বন্ধ করলেন এবং ভীষণ কাকুতি মিনতি করে আমার কাছে এই ব্যাপারটা এখানেই চাপা দেওয়ার ভিক্ষা চাইতে লাগলেন। তার এই ভয় তাড়া করে বেড়াচ্ছিল যে যদি এই কথা সমাজে ছড়িয়ে পড়ে, তবে তার বড় ব্যবসা আর পরিবারের মিথ্যে সম্মানের কি হবে। সেই মানুষটার নির্লজ্জতার কোনো সীমা ছিল না। তার এখনও নিজের করা কাজের জন্য কোনো অনুশোচনা ছিল না। তাকে শুধু সমাজে নিজের গড়ে তোলা সেই মিথ্যে সম্মানটার চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি সমীরকে ওপর থেকে নিচ পর্যন্ত অত্যন্ত ঘৃণা মেশানো নজরে দেখলাম। আমি তাকে স্পষ্ট বলে দিলাম যে তার সম্মান আমার চোখে অনেক আগেই নিলাম হয়ে গেছে, আর সমাজের আমি কোনো তোয়াক্কা করি না। আমার কাছে তিনি এখন এই দুনিয়াতে বেঁচে নেই। আমি আমার স্যুটকেস তুললাম এবং তাকে রাস্তা থেকে সরে যাওয়ার ইশারা করলাম। আমার মুখের কাঠিন্য দেখে তিনি বুঝে গিয়েছিলেন যে এখন আমাকে আটকানো অসম্ভব। তিনি চুপচাপ একপাশে সরে গেলেন এবং আমি স্যুটকেস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি ওই বিশাল বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম।
বাড়ির সব চাকর বাকর ভীত সন্ত্রস্ত হয়ে কোনায় দাঁড়িয়ে এই পুরো তামাশাটা দেখছিল। হলে সুমিত্রা দেবী তখনও সোফায় বসেছিলেন, কিন্তু তার মুখের দম্ভ এখন সামান্য রাগ এবং অস্থিরতায় বদলে গিয়েছিল। তিনি আমাকে আটকানোর কোনো চেষ্টা করলেন না, আর না আমি তার দিকে ঘুরে দ্বিতীয়বার তাকালাম। আমি ওই ভারী মেন দরজা পার হলাম এবং বাইরের খোলা হাওয়ায় একটা লম্বা এবং গভীর শ্বাস নিলাম। আমার মনটা অনেক হালকা লাগছিল। বাড়ি থেকে বাইরে বেরোতেই আমি একটা ক্যাব বুক করলাম এবং ফিরে হাসপাতালের দিকে চললাম। ক্যাবের পিছনের সিটে বসে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার বুকে একদিকে তো 5 বছরের সম্পর্ক ভাঙার গভীর যন্ত্রণা ছিল, আর অন্যদিকে একটা খাঁচা থেকে স্বাধীন হওয়ার অসীম আনন্দও ছিল। আমি এখন একজন একা মা ছিলাম, যাকে এই নিষ্ঠুর সমাজে একাই নিজের লড়াই লড়তে হতো। কিন্তু এই ভয় এখন আমার উপর চেপে বসতে পারত না, কারণ আমি আমার শেকল নিজেই ভেঙে ফেলেছিলাম। হাসপাতালের বাইরে ক্যাব থামতেই আমি ড্রাইভারকে টাকা দিলাম এবং দ্রুত ভেতরের দিকে ছুটলাম। এই যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এর তো সবে শুরুয়াত হয়েছিল। আমাকে এখন পিউকে সুরক্ষিত রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা পোক্ত পরিকল্পনা বানাতে হবে। ব্যাংকে আমার নিজের কিছু জমানো টাকা ছিল, যা হয়তো কয়েক মাসের জন্য আমাদের কাজে আসতে পারত। কিন্তু আমাকে খুব শিগগিরই একটা নতুন চাকরির খোঁজ করতে হবে, যাতে আমি আমার মেয়েকে একটা ভালো আর সুরক্ষিত জীবন দিতে পারি। আমাকে শক্ত থাকতে হতো। আমি পিউয়ের ঘরে প্রবেশ করলাম। নেহা তখনও ওখানেই বসেছিল। আমাকে সুটকেসের সাথে দেখে ওর চোখে মুখে অনেক প্রশ্ন ফুটে উঠত। সে জিজ্ঞেস করল যে বাড়িতে কি হলো। আমি সুটকেসটা একপাশে রাখলাম আর ব্যাস এইটুকুই বললাম যে সেই গল্প এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, আর গিয়ে সোজা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম। পিউয়ের ওই উষ্ণতাই এখন আমার জীবনের একমাত্র ভরসা ছিল। ওর হৃৎস্পন্দন আমাকে এই ভরসা দিচ্ছিল যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা একদম সঠিক। ওদিকে ওই জমকালো বাড়িতে আমার যাওয়ার পর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। সুমিত্রা দেবী নিজের সেই অহংকারে ডুবেছিলেন, আর ভাবছিলেন যে একজন নারীর চলে যাওয়াতে তার ক্ষমতার উপর কোনো প্রভাব পড়বে না। নিজের সম্পদ আর ওই আসন্ন উত্তরাধিকারীর উপর তার পুরো দম্ভ ছিল, কিন্তু তিনি এই বিষয়ে পুরোপুরি অবিদিত ছিলেন যে কর্মফলের চক্র ঘুরতে শুরু করে দিয়েছে। প্রকৃতি নিজের বিচারের প্রস্তুতি নিচ্ছিল, আর সেই ঝড় খুব শিগগিরই ওই মিথ্যে অহংকারকে সমূলে উপড়ে ফেলতে চলেছিল। আমি হাসপাতালের সেই শান্ত ঘরে আমার মেয়ে পিউয়ের কাছে বসেছিলাম, কিন্তু আমার মন তখনও ওই দেওয়ালগুলোর মাঝে ঘুরে বেড়াচ্ছিল। আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন সামনে কি হবে তার ভয় আমাকে ভেতর ভেতর কুড়ে খাচ্ছিল। নেহা আমার কাছে বসে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ বাইরের করিডোরে এক ভারী হইচই পড়ে গেল। স্ট্রেচারের চাকার তীক্ষ্ণ আওয়াজ আর মানুষের দৌড়োদৌড়ি শব্দে হাসপাতালের ওই শান্ত পরিবেশ হঠাৎ কোনো যুদ্ধক্ষেত্রে বদলে গেল। আমার কোনো অঘটনের ভয়ানক একটা আভাস হতে লাগল। আমার অস্থিরতা বাড়তে লাগল, আর আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি নেহাকে পিউয়ের কাছে থাকার ইশারা করলাম এবং ধীরে করে ঘরের দরজা খুলে বাইরে উঁকি দিলাম। আমার চোখের সামনে যে দৃশ্য ছিল তা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। একটা স্ট্রেচারকে দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তার ওপর রক্তে ভাসতে ভাসতে অন্য কেউ নয়, বরং সেই গরিব নারী কবিতাই শুয়েছিল। তার মুখ যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে তার অবশিষ্ট শ্বাস নিয়ে জোরে জোরে কোঁকাচ্ছিল। এটা দেখে আমার বুক কেঁপে উঠল। তার ঠিক পেছন পেছন সমীর আর আমার শাশুড়িমা সুমিত্রা দেবী দৌড়াতে দৌড়াতে আসছিলেন। আমার শাশুড়ি মায়ের মুখে কবিতার জন্য কোনো চিন্তা ছিল না, বরং তার চোখে শুধু নিজের ওই উত্তরাধিকারীকে হারানোর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সমীর ডাক্তারদের তাড়াতাড়ি করার জন্য চিৎকার করছিলেন। আমার বুঝতে দেরি হল না যে বাড়িতে হওয়া ওই হাঙ্গামা আর উত্তেজনার সরাসরি প্রভাব এই বেচারি গর্ভবতী নারীর ওপর পড়েছে। উত্তেজনা আর ভয়ের কারণে তার সময়ের অনেক আগেই প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। তার অবস্থা খুব আশঙ্কাজনক লাগছিল। আমি চুপচাপ একটা পিলারের পিছনে লুকিয়ে পড়লাম এবং ধুকফুক করা বুকে এসব দেখতে লাগলাম। কবিতাকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যাওয়া হলো এবং লাল বাতি জ্বলে উঠল। বাইরের পরিবেশ খুবই উত্তেজনাময় ছিল। সুমিত্রা দেবী নিজের হাত কচলাতে কচলাতে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলেন যে তার নাতি যেন সুস্থ সবলভাবে দুনিয়াতে আসে। তার মুখ থেকে একবারও ওই ছটফট করতে থাকা মহিলার জন্য কোনো দোয়া বেরোল না, যে তার অহংকারের দাম নিজের প্রাণ বাজি রেখে চোকাচ্ছিল।
তার এই স্বার্থপরতা দেখে আমার তার উপর ঘৃণা হচ্ছিল। প্রায় আধ ঘণ্টার অস্থির অপেক্ষার পর অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডক্টর অঞ্জলি সেন বাইরে আসলেন। তার জামাকাপড় রক্তে মাখামাখি ছিল আর মুখে এক গভীর হতাশা এবং গাম্ভীর্য ছেয়েছিল। সমীর আর সুমিত্রা দেবী সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেলেন। ডক্টর একটা দীর্ঘশ্বাস নিলেন আর খুব সোজাসাপটা গলায় বললেন যে কবিতার অবস্থা অত্যন্ত সংকটজনক। সময়ের আগে প্রসব হওয়ার কারণে ভেতরে রক্তক্ষরণ খুব বেশি হয়ে গেছে। বাচ্চার হৃৎস্পন্দনও ক্রমাগত কমে যাচ্ছে, আর এখন দুজনকেই একসঙ্গে বাঁচানো চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে প্রায় অসম্ভব। ডক্টরের এই শব্দগুলো কোনো বোমার মতো সেখানে আছড়ে পড়ল। তিনি আরও বললেন যে আমাদের এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, হয় আমরা মায়ের প্রাণ বাঁচাতে পারি, নয়তো বাচ্চার। কাউকে একজনকে আমাদের হারাতেই হবে। এটা শুনে সেখানে এক ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে গেল। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা যে কোনো মানুষের মনুষ্যত্বের সবচেয়ে বড় পরীক্ষা নিতে পারত। একদিকে এক জলজন্ত নারী ছিল, যার এক অসুস্থ স্বামীও ছিল, আর অন্যদিকে এক অজাত শিশু ছিল। আমার শ্বাস আটকে গেল। আমি ভাবছিলাম যে এখন সমীর কি সিদ্ধান্ত নেবে। সমীর কিছু বলতে পারার আগেই সুমিত্রা দেবীর ওই কঠোর আর ঠান্ডা গলা প্রতিধ্বনিত হল। বাচ্চাকে বাঁচান ডক্টর, ওই মহিলার প্রাণের আমাদের কোনো পরোয়া নেই। আমাদের শুধু আমাদের বংশের উত্তরাধিকারী চাই, এর জন্য ওই মহিলাকে মরতেই হোক না কেন। তার এই কথা শুনে ডক্টরও এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন। কোনো মানুষ এত বেশি পাষাণ হৃদয়ের কিভাবে হতে পারে? একজন নারী হয়ে আরেকজন নারীর প্রাণের এভাবে প্রকাশ্যে নিলাম হাঁকাতে সুমিত্রা দেবীর আত্মাও কাঁপল না? এটা আমিরি আর অহংকারের চরম পরাকাষ্ঠা ছিল। আমি সমীরের দিকে তাকালাম এই ভেবে যে হয়তো সে এবার নিজের মাকে আটকাবে, হয়তো তার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটা এবার জেগে উঠবে। কিন্তু ওই কাপুরুষ লোকটা তার মায়ের এই ভয়ানক দাবিতে পুরোপুরি চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ডাক্তারের কাছ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল এবং নিজের সম্মতি জানিয়ে দিল। সমীরের এই নীরবতা আমাকে ভেতর পর্যন্ত ভেঙে দিল। ওরা দুজন মিলে ওই বেচারি মহিলাকে খুন করছিল, আর এর জন্য ওদের হাতও কাঁপছিল না। আমি পিলারের পেছনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছতে মুছতে এসব দেখছিলাম। ডাক্তার অঞ্জলি অত্যন্ত ঘৃণা মেশানো নজরে সুমিত্রা দেবী আর সমীরকে দেখলেন। তিনি কড়া কথায় বললেন যে চিকিৎসা বিজ্ঞানে সবসময় মায়ের প্রাণ বাঁচানো প্রথম অগ্রাধিকার থাকে, কিন্তু যেহেতু বাচ্চা পুরোপুরি সমীরেরই আর আইনি কাগজপত্র তাদের পক্ষে আছে, তাই তিনি নিজের চেষ্টা করবেন। ডাক্তার এই কথা বলে ফিরে অপারেশন থিয়েটারে চলে গেলেন, আর দরজা আবার বন্ধ হয়ে গেল। বাইরে সুমিত্রা দেবী নিজের জয়ে হাসছিলেন। তার এই কথার কোনো আক্ষেপ ছিল না যে তার এই সিদ্ধান্তে একটা গরিব পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে ভগবান কি সত্যি এসব দেখছেন? এই পৃথিবীতে কি ন্যায় বলে কোনো জিনিস বেঁচে আছে, নাকি পয়সাওয়ালা লোকেরা এভাবেই গরিবদের জীবন কিনতে আর পিষে ফেলতে থাকবে? আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। আমি কবিতার জন্য প্রার্থনা করছিলাম। ওই মহিলা আমার স্বামীর বাচ্চার মা হতে চলেছিল। তা সত্ত্বেও আমার মনে ওর জন্য শুধু এক গভীর সহানুভূতি ছিল। এই পুরো গল্পে আসল ভিলেন তো আমার শাশুড়ি মা আর তার অন্ধ দম্ভ ছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছিল, আর অপারেশন থিয়েটারের বাইরের উত্তেজনা প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছিল। হাসপাতালের ওই লম্বা আর ঠান্ডা করিডোর এখন একটা আদালতে বদলে গিয়েছিল, যেখানে নিয়তি নিজের রায় শোনাতে চলেছিল। সুমিত্রা দেবী বারবার তার দামি ঘড়ির দিকে তাকাচ্ছিলেন, আর সমীর ঘামে ভিজে জবজবে হয়ে এদিক ওদিক পায়চারি করছিলেন। আমার কানে তখনও সুমিত্রা দেবীর সেই নির্দয় শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আমি অনুভব করলাম যে এই লোকেরা মানুষ নয়, বরং লোভ আর মিথ্যে সম্মানের এমন পুতুল যাদের ভেতরে কোনো হৃদয় স্পন্দিত হয় না। ঠিক তখনই হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা আরও একবার খুলল। এবার সেখানকার পরিবেশ আগের চেয়েও অনেক বেশি গম্ভীর ছিল। ডাক্তার অঞ্জলির মুখে এমন এক নীরবতা ছিল যা কোনো বড় ঝড় বয়ে যাওয়ার পর থাকে। তার সাথে একজন নার্স ছিল, যার হাতে সাদা কাপড়ে মোড়ানো কোনো একটা ছোট্ট শরীর ছিল। সুমিত্রা দেবী আর সমীর আনন্দে পাগলের মতো সামনের দিকে এগোলেন। আমার নাতি এসে গেছে, আমার বংশের প্রদীপ এসে গেছে। সুমিত্রা দেবী প্রায় চিৎকার করে উঠলেন এবং ওই বাচ্চাটিকে কোলে নেওয়ার জন্য নিজের হাত বাড়ালেন, কিন্তু ডাক্তার অঞ্জলি তাকে আটকে দিলেন। তার চোখে জল ছিল আর গলা ভারী হয়ে গিয়েছিল। তিনি খুব ধীর আর কাঁপা কাঁপা গলায় বললেন,
থেমে যান মিসেস সুমিত্রা। আপনার নাতি নয়, একটি মেয়ের জন্ম হয়েছে। আর সবচেয়ে খারাপ খবর হল যে প্রিম্যাচিওর হওয়া আর বিশাল আভ্যন্তরীণ জটিলতার কারণে আমরা এই বাচ্চাটির প্রাণ বাঁচাতে পারিনি। এই বাচ্চাটি মৃত অবস্থায় জন্মেছে। এই শব্দগুলো বাতাসে কোনো বিষের মতো মিশে গেল। সুমিত্রা দেবীর বাড়িয়ে দেওয়া হাত মাঝ হাওয়ায় জমে গেল। তার মুখ ভয়ানকভাবে ফ্যাকাশে হয়ে গেল। প্রকৃতি তার সবচেয়ে নিষ্ঠুর কিন্তু সবচেয়ে সত্যিকারের বিচার করে দিয়েছিল। যে উত্তরাধিকারীর জন্য সুমিত্রা দেবী মনুষ্যত্বের সমস্ত সীমা পার করে দিয়েছিলেন, যে ছেলের বাসনায় তিনি এক গরিব মহিলার প্রাণকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন, সেই উত্তরাধিকারী কখনো ছিলই না। তার কর্মের ফল এক মৃত শিশু হিসেবে তার সামনে উপস্থিত ছিল। টাকার জোরে ভগবানকে কেনার তার ওই দম্ভে ভরা চেষ্টা আজ জঘন্যভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি ধরাম করে ওখানেই মেঝেতে পড়ে গেলেন আর জোরে জোরে বুক চাপড়ে কাঁদতে লাগলেন। সমীর মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে এটা কি হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ডাক্তারকে জিজ্ঞেস করলেন যে কবিতার কি হল। ডাক্তার খুব শীতলভাবে উত্তর দিলেন, আমরা কবিতার প্রাণ বাঁচিয়ে নিয়েছি। যদিও ওর অনেক রক্তপাত হয়ে গেছে আর ও এখন কোমায় আছে, তবে ওর প্রাণের আর কোনো ঝুঁকি নেই। আপনারা তো ওকে মরার জন্যই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হয়তো ভগবানের ওর বেঁচে থাকাটাই বেশি মঞ্জুর ছিল। ডাক্তারের এই কথাগুলো সমীরের মুখে সপাটে চড় কষিয়ে দিয়েছিল। আমি দূর থেকে এসব দেখছিলাম আর আমার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। কর্মফল এত তাড়াতাড়ি আর ভয়ানক রূপে সামনে আসবে তা আমি কখনো ভাবিনি। আমার শাশুড়ির সেই দম্ভ যা কয়েক ঘন্টা আগে আকাশ ছুঁয়ে যাচ্ছিল, তা এখন হাসপাতালের মেঝেতে ধুলোয় মিশে গিয়েছিল। সমীরের মুখের অনুশোচনা আর হাড়ের ভাব দেখার মতো ছিল। ওরা দুজনে নিজেদের স্বার্থের জন্য যে জাল বুনেছিল, ওরা নিজেরাই সেই জালে ফেসে গিয়ে বরবাদ হয়ে গিয়েছিল। প্রকৃতি তার কাজ করে দিয়েছিল। এটা একটা ঐশ্বরিক বিচার ছিল। আমিরি আর গরিবীর সেই খাদ, যাকে সুমিত্রা দেবী নিজের টাকা দিয়ে ভরাতে চেয়েছিলেন, আজ সেটা তাঁকেই গিলে খেয়েছিল। তিনি ভাবতেন যে তিনি তার সম্পদ দিয়ে যে কোনো কিছু কিনতে পারেন, এমনকি একটা ছেলের জন্ম। কিন্তু বিধাতার আদালতে টাকার নয়, বরং কর্মের শুনানি হয়। কবিতার মতো এক গরিব মহিলার অসহায়তা নিয়ে মজা ওড়ানোর দাম তাকে নিজের সেই অন্তর্সারশূন্য স্বপ্নকে নিজের চোখের সামনে মরতে দেখে চোকাতে হলো। আমার তাদের ওপর কোনো করুণা হচ্ছিল না, বরং একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। সাদা কাপড়ে মোড়ানো ওই মৃত বাচ্চাটির জন্য আমার মনে গভীর দুঃখ ছিল। সে দুনিয়া না দেখেই চলে গেল। হয়তো এই কারণেই যে এই দুনিয়াতে, আর বিশেষ করে ওই বাড়িতে, মেয়েদের জন্য কোনো জায়গা ছিল না। সেও একটা মেয়ে ছিল, যাকে জন্মের আগেই ছুঁড়ে ফেলা হয়েছিল। আমার নিজের মেয়ে পিউর কথা মনে পড়ল। ভগবানের লাখ লাখ শুক্রিয়া যে আমার মেয়ে বেঁচে গেছে, আর আমি তাকে সময় থাকতে ওই নরক থেকে বাইরে বের করতে সফল হয়েছি। এই ঘটনা আমার জন্য একটা অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সমীর নিজের মাকে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি পাগলদের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। হাসপাতালের কর্মচারী এবং অন্যান্য লোকেরা তাকে অদ্ভুত নজরে দেখছিল। ওই প্রাসাদের মালকিন, যার প্রতিপত্তি পুরো কলকাতায় বিখ্যাত ছিল, আজ প্রকাশ্যে নিজের সম্মানের তামাশা বানাচ্ছিলেন। আমি আর ওখানে দাঁড়ানো ঠিক মনে করলাম না। এই লোকেদের আসল চেহারা আর এদের এই করুণ অবস্থা দেখে আমার মনে যে সামান্য সহানুভূতি বেঁচেও ছিল, তা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আমি এই লোকেদের হাত থেকে চিরকালের জন্য স্বাধীন হয়ে গিয়েছিলাম। আমি ঘুরলাম এবং ফিরে পিউর ঘরের দিকে চলতে লাগলাম। আমার পা এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত আর দৃঢ় ছিল। এখন আমার আর কোনো কিছুর ভয় ছিল না। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা পুরোপুরি সঠিক ছিল। এই ঘটনা এই কথার প্রমাণ ছিল যে ভুল রাস্তায় চলে কখনো কোনো গন্তব্য পাওয়া যায় না। আমি নিজের চোখের জল মুছলাম এবং নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি আর কখনো পেছনে ফিরে তাকাব না। আমার নতুন জীবন আমার অপেক্ষা করছিল। আমাকে আমার পিউর কাছে পৌঁছতে হবে এবং তাকে এসব থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। ঘরে প্রবেশ করতেই আমি দেখলাম যে পিউ এখন উঠে পড়েছে এবং নেহার সাথে খেলছে। ওর ওই নিষ্পাপ হাসি দেখে আমার বুকের সব ভার নেমে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে আমার 2 হাতে ভরিয়ে নিলাম এবং ওকে শক্ত করে চুমু খেতে লাগলাম। ও শুধু একটা বাচ্চাই ছিল না,
ও আমার সেই শক্তি ছিল যা আমাকে এক আস্ত ক্ষমতার সাথে লড়াই করার সাহস জুগিয়েছিল। বাইরে করিডোরে কেঁদে কেটে ভাসানো ওই লোভী মানুষগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দিয়ে আমি এখন আমার এক নতুন আর উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি নেহাকে পুরো ব্যাপারটা বললাম যে বাইরে কি হয়েছে। নেহাও এসব শুনে হতভম্ব হয়ে গেল। সে আমার হাত ধরে বলল যে আমি একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি ওই বাড়িতে থেকে যেতাম তবে হয়তো পিউর সাথেও একই আচরণ হতো। নেহার এই কথাগুলো আমাকে আরও অনেক বেশি সাহস জোগাল। এখন আমার সামনে একটাই লক্ষ্য ছিল, কবিতার জন্য কিছু আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা আর তারপর চিরকালের জন্য এই শহর ছেড়ে একটা নতুন জায়গায় নিজের জীবনের এক নতুন আর স্বাধীন শুরুয়াত করা। হাসপাতালের ওই ছোট্ট ঘরটায় এক অদ্ভুত শান্তি ছেয়েছিল। বাইরে করিডোরে আমার শাশুড়ির কাঁদা আর বুক চাপড়ানোর আওয়াজ এখন ধীর হয়ে এসেছিল। হয়তো হাসপাতালের কর্মচারীরা তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছিল, অথবা তিনি নিজের সেই ভাঙা দম্ভ নিয়ে ভিড়ে বাড়িতে চলে গিয়েছিলেন। এতে আমার কোনো যায় আসত না। আমার কাছে সেই প্রাসাদ, সেই মানুষগুলো আর সেই অন্তঃসার শূন্য ক্ষমতা এখন অতীত হয়ে যাওয়া একটা দুঃস্বপ্নের চেয়ে বেশি আর কিছু ছিল না। আমার দুহাতে আমার মেয়ে পিউ সুরক্ষিত ছিল, আর এটাই আমার সবচেয়ে বড় জয় ছিল। নেহা আমার কাছে বসে আমাকে ক্রমাগত সান্ত্বনা দিচ্ছিল। সে আমাকে এক গ্লাস জল দিল এবং বলল যে এখন আমার নিজের আর পিউয়ের ভবিষ্যতের বিষয় ভাবা উচিত। আমি এক ঢোক জল খেলাম এবং দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার বুকে গত 5 বছর ধরে যে একটা বিশাল বোঝা চেপেছিল তা এখন পুরোপুরি সরে গিয়েছিল। আমি এমন একটা লড়াই জিতে নিয়েছিলাম যাতে আমার কোনো হাতিয়ার ছিল না, শুধু আমার সত্য আর মাতৃত্বের শক্তি ছিল। এখন আমাকে এই বিষাক্ত শহর চিরকালের জন্য ছাড়তে হতো। ঠিক তখনই দরজায় হালকা একটা শব্দ হলো এবং সমীর ঘরের ভেতর ঢুকলেন। তার মুখ জলে ভিজেছিল আর চোখ ফুলে গিয়েছিল। যে মানুষটা কাল পর্যন্ত নিজের অহংকার আর মিথ্যে সম্মানে অন্ধ হয়ে গিয়েছিল, সে আজ একজন হেরে যাওয়া জুয়াড়ির মতো আমার সামনে দাঁড়িয়েছিল। তার কাঁধের সেই আভিজাত্যের টান টান ভাব এখন পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল এবং তাকে নিজেরই ভারে চাপা পড়ে থাকতে দেখাচ্ছিল। আমার তার ওপর কোনো রাগ হচ্ছিল না, বরং তার এই শোচনীয় অবস্থার ওপর শুধু করুণা হচ্ছিল। সমীর ধীরে ধীরে আমার কাছে আসলেন এবং মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি দুহাত জোর করলেন এবং ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আমাকে মাফ করে দাও রিয়া, আমি সত্যিই খুব বড় পাপী। আমি আমার মায়ের অন্ধ জেদে পড়ে সব কিছু বরবাদ করে দিয়েছি। আমি ওই নিষ্পাপ অজাত বাচ্চাটিকে হারিয়ে ফেললাম, আর তোমাকেও এত বড় ধোঁকা দিলাম। আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেব। তার গলায় এক গভীর অনুশোচনা ছিল, কিন্তু এই অনুশোচনা এখন বড্ড দেরিতে এসেছিল। আমার মনে তার জন্য কোনো জায়গা ছিল না। আমি পিউকে নেহার কোলে দিলাম এবং নিজে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। আমি অত্যন্ত শীতল আর শান্ত গলায় সমীরকে বললাম যে এখন আর কিছুই ঠিক হতে পারে না। যে আয়না একবার ভেঙে যায় তাতে আর কখনো পুরনো ছবি দেখা যায় না। আমি তাকে মনে করালাম যে তিনি শুধু আমার বিশ্বাসই ভাঙেননি, বরং মনুষ্যত্বের প্রতিটি মর্যাদাও লঙ্ঘন করেছিলেন। একজন গরিব মহিলার অসহায়তার সুযোগ নেওয়া এবং নিজেরই রক্তের দরাদরি করা এমন কোনো ভুল নয় যা শুধু একটা ক্ষমা চেয়েই শুধরে নেওয়া যায়। আমার কথা শুনে সমীর আরও বেশি করে কাঁদতে লাগলেন। তিনি বললেন যে তিনি পিউকে ছাড়া বাঁচতে পারবেন না এবং তিনি এবার একজন ভালো বাবা হয়ে দেখাবেন। তার এই কথা শুনে আমার ভেতরের চাপা আগ্নেয়গিরিটা আবার ফেটে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে যখন পিউ জীবন মৃত্যুর সাথে লড়ছিল তখন তার ওই বাবার ভালোবাসা কোথায় গিয়েছিল? তখন তো তিনি ওই মেটার্নিটি ওয়ার্ডে একটা মিথ্যে উত্তরাধিকারীর স্বপ্ন সাজাচ্ছিলেন। যে মানুষ একটা মেয়েকে শুধুমাত্র এই কারণে ছুঁড়ে ফেলতে পারে কারণ সে একটা মেয়ে, সে কখনো একজন ভালো বাবা হতে পারে না। আমি অত্যন্ত স্পষ্ট শব্দে সমীরকে বলে দিলাম যে আমার মেয়ের এমন এক কাপুরুষ আর স্বার্থপর বাবার কোনো প্রয়োজন নেই। আমি তাকে একাই বড় করে তুলব এবং তাকে সেই সব খুশি দেব যার সে অধিকারিণী। আমি চাই না যে আমার পিউ কখনো এটা জানুক যে তার বাবা একটা ছেলের আশায় কি ঘৃণ্য কাজ করেছিল। আমি সমীরকে বললাম যে তিনি যেন এই মুহূর্তেই এই ঘর থেকে এবং আমার জীবন থেকে চিরকালের জন্য বেরিয়ে যান। আমার এই সিদ্ধান্ত পাথরের রেখা ছিল, যাকে কোনো চোখের জলই মেটাতে পারত না। সমীর আমার চোখের দিকে তাকালেন। তিনি সেখানে কোনো ভালোবাসা, কোনো সমবেদনা বা কোনো দুর্বলতা দেখতে পেলেন না। সেখানে শুধু এমন একজন মায়ের দৃঢ়তা ছিল যে নিজের বাচ্চার জন্য
পুরো দুনিয়ার সাথে টক্কর দিতে প্রস্তুত ছিল। তিনি বুঝে গেলেন যে এখন তার এই মিথ্যে কান্নার আমার ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি ধীরে ধীরে হাঁটু থেকে উঠলেন এবং ভারী পায়ে দরজার দিকে ঘুরলেন। তিনি শেষবারের মতো ঘুরে পিউকে দেখলেন এবং তারপর চিরকালের জন্য ওই ঘর থেকে বাইরে চলে গেলেন। আমার বিয়ের সমাপ্তি এখানেই হয়ে গিয়েছিল। সমীর যেতেই ঘরে আবার সেই স্বস্তিতে ভরা শান্তি ফিরে আসল। নেহা আমার কাঁধে হাত রাখল এবং আমাকে একটা সুন্দর হাসি উপহার দিল। সে বলল যে, আমার তোমার ওপর খুব গর্ব হচ্ছে রিয়া। তুমি সেটাই করে দেখিয়েছ যা অনেক মেয়েরা শুধু ভাবতেই পারে। আমি নেহার হাতটা নিজের হাতে নিলাম এবং তাকে ধন্যবাদ দিলাম। এখন আমার কাছে একটা শেষ কাজ বাকি ছিল, যা ছাড়া আমার এই বিদ্রোহ অসম্পূর্ণ থেকে যেত। আমাকে ওই গরিব কবিতার জন্য এমন কিছু করতে হবে যা দিয়ে আমি নিজের বিবেককে পুরোপুরি পরিষ্কার করতে পারি। আমি জানতাম যে কবিতা এই মুহূর্তে কোমায় আছে এবং ওর স্বামী আগে থেকেই ক্যান্সারের মতো রোগের সাথে লড়ছে। আমার শাশুড়ি আর সমীর ওই পরিবারটাকে শুধু ধ্বংস করার কাজ করেছিল। আমি তাদের সেই পাপগুলো তো আর ধুতে পারতাম না, তবে একজন মানুষ হিসেবে আমি ওই বেচারি মহিলার সাহায্য নিশ্চয়ই করতে পারতাম। আমার কাছে আমার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা জমানো ছিল, যা আমি আমার বিয়ের আগের চাকরি আর কিছু জমানো টাকা থেকে জমিয়েছিলাম। ওই টাকা আমার নিজের মেহনতের সত্যিকারের রোজগার ছিল। আমি নেহাকে পিউয়ের কাছেই থাকতে বললাম এবং নিজে ঘরের বাইরে বেরিয়ে গেলাম। আমি সোজা হসপিটালের বিলিং বিভাগের দিকে গেলাম। সেখানে পৌঁছে আমি কবিতার ফাইলের নম্বর দিলাম এবং অ্যাকাউন্ট্যান্টকে বললাম যে আমি ওর চিকিৎসার সমস্ত খরচ বহন করতে চাই। অ্যাকাউন্ট্যান্ট আমার দিকে অবাক হয়ে তাকাল, কারণ সে জানত যে আমি সমীরের স্ত্রী এবং বাড়ির লোকেরা কবিতার খরচ জোগাতে সাফ অস্বীকার করেছে। আমি কোনো দ্বিধা না করেই আমার ডেবিট কার্ড বের করলাম এবং সেটা তাকে মেশিনে সোয়াইপ করার জন্য দিয়ে দিলাম। আমি কবিতার হাসপাতালের বিল আর ওর সামনের চিকিৎসার জন্য একটা অনেক বড় অঙ্কের টাকা অ্যাডভান্স জমা করে দিলাম। এই টাকা হয়তো ওর আর ওর স্বামীর জীবনকে পুরোপুরি বদলাতে পারবে না, কিন্তু এটা ওদের এই কঠিন সময় একটা খুব বড় ভরসা নিশ্চয়ই দিতে পারবে। যখন রসিদটা আমার হাতে আসলো, তখন আমি একটা অদ্ভুত আত্মতুষ্টি অনুভব করলাম। এটা আমার তরফ থেকে ওই পিতৃতান্ত্রিক সমাজের মুখে একটা সপাটে চড় ছিল, যা নারীদের একে অপরের শত্রু বলে মনে করে। আমি একজন নারী হওয়ার নিজের আসল ধর্ম পালন করে দিয়েছিলাম। সেখান থেকে আমি সোজা ডাক্তার অঞ্জলি সেনের কেবিনে গেলাম। তিনি নিজের চেয়ারে একটু ক্লান্ত হয়ে বসেছিলেন। আমাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। আমি তাকে ওই রসিদটা দেখালাম এবং অনুরোধ করলাম যে তিনি যেন কবিতার সবচেয়ে ভালো চিকিৎসা করেন। আমি তাকে বললাম যে যখন কবিতার জ্ঞান ফিরবে তখন তাকে ব্যাস এটুকুই বলে দেবেন যে একজন নারী তার কষ্টটা বুঝেছিল। আমি ডাক্তার অঞ্জলিকে এই অনুরোধও করলাম যে তিনি যেন কবিতাকে কখনো এটা না জানান যে এই টাকাটা কে দিয়েছে। আমি চাইনি যে সে আমার উপকারের ভারে চাপা পড়ে থাক। ডাক্তার অঞ্জলি সেন নিজের জায়গা থেকে উঠে আমার 2 হাত নিজের হাতের মুঠোয় নিলেন। তার চোখে আমার জন্য এক গভীর সম্মান দেখা যাচ্ছিল। তিনি বললেন যে, রিয়াজি, আমি আমার এত বছরের ক্যারিয়ারে আপনার মতো সাহসী এবং বুদ্ধিমতী নারী দেখিনি। যে লোকেরা এত বড় প্রাসাদে থাকে তাদের মন কত ছোট হয় তা আমি আজ দেখলাম, আর আপনার মতো একা নারীর মন কত বিশাল হতে পারে সেটাও আজ বুঝতে পারলাম। আমি আপনাকে বিশ্বাস যোগাচ্ছি যে কবিতার পুরো খেয়াল রাখা হবে। ডক্টর অঞ্জলির থেকে বিদায় নিয়ে আমি ফিরে পিউয়ের ঘরে আসলাম। আমার মন এখন পুরোপুরি হালকা হয়ে গিয়েছিল। আমি আমার সমস্ত কর্তব্য পূরণ করে দিয়েছিলাম। এখন শুধু আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ আমার সামনে ছিল। ডক্টর পিউয়ের শেষ পরীক্ষাও করে নিয়েছিলেন এবং ওকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অনুমতিও দিয়ে দিয়েছিলেন। আমি তাড়াতাড়ি পিউয়ের জামাকাপড় বদলে দিলাম এবং নিজের সেই ছোট্ট স্যুটকেসটা তুলে নিলাম যা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। নেহা পিউকে নিজের কোলে তুলে নিল এবং আমরা 3 জনে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। হাসপাতালের প্রধান দরজা দিয়ে বাইরে বেরোতেই দুপুরের সেই কড়া রোদ এখন পড়ন্ত বিকেলের সোনালি আলোয় বদলে গিয়েছিল। হাওয়ায় একটা হালকা ঠান্ডা ভাব ছিল যা আমার মুখ ছুঁয়ে বয়ে যাচ্ছিল। এই হাওয়া আমাকে কোনো নতুন শুরুয়াতের বার্তা দিচ্ছিল। আমি নেহার সাহায্যে একটা ট্যাক্সি বুক করলাম। আমাদের সোজা রেলওয়ে স্টেশনে যেতে হবে। আমি কলকাতা
এই বাড়ি আর এই সমস্ত তিক্ত স্মৃতিকে চিরকালের জন্য পেছনে ফেলে দিতে চাইছিলাম। আমার বাবা মা অন্য একটা ছোট শহরে থাকতেন এবং আমি আপাতত সেখানেই যাচ্ছিলাম। ট্যাক্সি কলকাতার ওই চেনা জানা রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল। এগুলো সেই রাস্তা ছিল যার ওপর আমি গত 5 বছর ধরে একজন আদর্শ পুত্রবধূ এবং স্ত্রী হওয়ার নাটক করেছিলাম। আমি জানলা দিয়ে বাইরে দেখলাম। শহরের উঁচু উঁচু বাড়ি আর পুরনো দালানগুলো পেছনে পড়ে যাচ্ছিল। আমার এই মহলগুলোর প্রতি কোনো ভালোবাসা ছিল না, কারণ আমি জানতাম যে এই সুন্দর দেয়ালগুলোর পেছনে কতটা পচা আর দম বন্ধ করা মানসিকতা লুকিয়ে আছে। এই বাড়িগুলোতে নারীদের মর্যাদা শুধুই একটা সাজানোর জিনিস অথবা বাচ্চা পয়দা করার মেশিনের চেয়ে বেশি কিছুই হয় না। আমি এখন স্বাধীন ছিলাম। পিউ আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল। ওর ছোট্ট হাতটা আমার আঙুলকে শক্ত করে ধরে রেখেছিল। এই স্পর্শটাই আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ছিল। আমি ওর দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছিলাম। আমি ওকে খুব পড়াশোনা করাবো এবং এমন এক মজবুত মানুষ তৈরি করব যাকে নিজের সিদ্ধান্তের জন্য কোনো পুরুষ অথবা সমাজের মিথ্যে নিয়মের প্রয়োজন না পড়ে। আমি ওকে শেখাবো যে একটা মেয়ে হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটা ভগবানের দেওয়া এক অনেক বড় আশীর্বাদ। ও আমার দুর্বলতার ছায়ায় বড় হবে না। নেহা আমার সাথেই বসেছিল এবং ও আমার নীরবতাকে খুব ভালোভাবে বুঝতে পারছিল। ও আমার হাত চেপে ধরে বলল যে, তুমি একটা খুব ভালো মা রিয়া, আর পিউ খুব ভাগ্যবতী যে ও তোমার মতো একজন মা পেয়েছে। আমি ওকে একটা হালকা হাসি উপহার দিলাম। আমি জানতাম যে সামনের রাস্তা সহজ হতে চলেছে না। একজন একা মা হিসেবে এই সমাজে নিজের জায়গা বানানো আর লোকেদের খোঁটা শোনা একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমি যে ঝড়গাছ পার করেছি তার সামনে এই সমস্ত চ্যালেঞ্জ খুব ছোট লাগছিল। ট্যাক্সি রেলওয়ে স্টেশনের বাইরে গিয়ে থামল। সেখানকার ভিড় আর হইচই আমাকে একটা নতুন প্রাণশক্তি দিচ্ছিল। এটা সাধারণ মানুষের দুনিয়া ছিল, যেখানে প্রাসাদের মিথ্যে অহংকারের কোনো জায়গা ছিল না। আমি ট্যাক্সিওয়ালাকে টাকা দিলাম এবং নিজের স্যুটকেস বের করে নিলাম। নেহা আমাকে স্টেশনের ভেতর পর্যন্ত ছেড়ে দিল। যখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, তখন নেহা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখে জল ছিল। আমি ওকে সাহস দিলাম এবং বললাম যে এটা কোনো শেষ নয়, বরং এটা তো আমার জীবনের এক নতুন আর সুন্দর শুরুয়াত। আমি পিউকে কোলে নিয়ে ট্রেনের কামরায় উঠলাম। আমি নিজের সিট খুঁজে নিলাম এবং সেখানে আরামে বসে পড়লাম। ট্রেন ছাড়তে এখনও কয়েক মিনিট বাকি ছিল। আমি জানলা দিয়ে বাইরে দেখলাম, যেখানে পড়ন্ত সূর্য আকাশে লাল আর কমলা রং ছড়িয়ে দিচ্ছিল। এই সূর্যাস্ত আমার জীবনের সেই অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ছিল, যা আমাকে বছরের পর বছর বেঁধে রেখেছিল। কাল সকালে যখন এই সূর্য আবার উঠবে, তখন সেটা এক নতুন রিয়ার জন্য উঠবে, এমন এক রিয়া যে নিজের ভয়কে চিরকালের জন্য পেছনে ফেলে দিয়েছে। হঠাৎ আমার মাথায় সুমিত্রা দেবীর সেই দম্ভে ভরা মুখটা ঘুরতে লাগল। তিনি ভাবতেন যে তিনি তার টাকা আর ক্ষমতা দিয়ে ভাগ্য লিখতে পারেন, কিন্তু আজ তিনি নিজের পাতা জালেই ফেসে গিয়ে ছটফট করছেন। যে সমাজে তিনি নিজের মিথ্যে সম্মানের দেখাশোনা করতেন, আজ সেই সমাজেই তারই ঘৃণ্য সত্যির উপর থুতু ছিটাচ্ছে। কর্মের চাকা ঘুরে গিয়েছিল এবং সেটা নিজের কাজ খুব নিখুঁতভাবে করেছিল। তার করা পাপের শাস্তি তাকে এই জন্মেই এবং এই দুনিয়াতেই মিলতে শুরু করেছিল। এটাই প্রকৃতি। সমীরের সেই কাপুরুষতার কথাও আমার মনে পড়ল। সে নিজের মায়ের আঁচলে বাঁধা এমন এক মানুষ ছিল যার নিজের কোনো বিবেক ছিল না। সে একজন বাবা, একজন স্বামী এবং একজন মানুষ হিসেবে প্রতিটা পদে আমাকে এবং নিজেকে নিরাশ করেছিল। সে এখন সারা জীবন সেই অনুশোচনার আগুনে পুড়বে যে সে নিজের এক জলজান্ত মেয়েকে ছুঁড়ে ফেলে এমন এক উত্তরাধিকারীর জন্য নিজের হাত নোংরা করেছে যে কখনো দুনিয়াতেই আসেনি। এটা তার ভাগের কর্মফল ছিল, যাকে তাকে একা নিজের সারা জীবন বয়ে বেড়াতে হবে। ট্রেন একটা হালকা বাঁশি বাজাল এবং ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে এগোতে লাগল। স্টেশনের আলোগুলো পেছনে পড়তে লাগল। আমি পিউয়ের কপালে একটা ভালোবাসায় ভরা চুমু আঁকলাম। আমার বাচ্চা এখন চিরকালের জন্য ওই নরক থেকে সুরক্ষিত ছিল। আমি জানতাম যে আমাকে নিজের পায়ে আবার দাঁড়াতে হবে। আমার সেই পুরনো পড়াশোনা এখন আমার খুব কাজে আসতে চলেছিল। আমি কোথাও চাকরি করব, নিজের জন্য একটা ছোট্ট ঘর বানাবো, আর পিউকে সেই সব কিছু দেব যার স্বপ্নও দেখবে। এটা আমার প্রতিজ্ঞা ছিল, যা আমি যে কোনো মূল্যে পূরণ করব। যখন ট্রেন শহরের সীমানা পার করল, তখন আমি অনুভব করলাম যে হাওয়ার দিক বদলে গেছে। বাইরে ঘন অন্ধকার নেমে এসেছিল, কিন্তু আমার ভেতরে একটা খুব প্রখর এবং ঝলমলে আলো ছড়িয়ে পড়ছিল। এই আলো ছিল স্বাধীনতার, আত্মসম্মানের এবং নিজের অস্তিত্বকে চেনার। আমি ওই বাড়ির সোনার শেকলগুলো ভেঙে ফেলেছিলাম। আমি এখন আর শুধু কারোর বউ বা স্ত্রী ছিলাম না, আমি রিয়া ছিলাম,
একজন স্বাধীন আর মজবুত নারী, যে নিজের আর নিজের মেয়ের অধিকারের জন্য পুরো সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমার ওই অচেনা মহিলা কবিতার কথা মনে পড়ল, যে এখনও হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সাথে লড়ে চলেছিল। আমার প্রার্থনা সবসময় ওর সাথে থাকবে। ও অজান্তেই হোক না কেন, কিন্তু আমার চোখ খুলে দেওয়ার একটা অনেক বড় কাজ করেছিল। যদি ও আমার জীবনে না আসত, তবে হয়তো আমি আজও সেই অন্ধকার কুঁয়োতে একটা ব্যাঙের মতো নিজের জীবন কাটাতাম। আমি মনে মনে ভগবানের কাছে ওর সুস্থতার প্রার্থনা করলাম। আমার বিশ্বাস ছিল যে ও নিজের ওই খারাপ সময়ের সাথে লড়ে একদিন নিশ্চয়ই বেরিয়ে আসবে আর ঠিক হয়ে যাবে। রাত গভীর হচ্ছিল এবং ট্রেন নিজের পুরো গতিতে লাইন দিয়ে ছুটছিল। ট্রেনের চাকার ওই ধকধক আওয়াজ আমার কোনো সঙ্গীতের মতো লাগছিল। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম এবং সিটের পেছনের দিকে মাথা এলিয়ে দিলাম। গত দুদিনে যা কিছু ঘটেছিল তা কোনো ভয়ঙ্কর ঝড় থেকে কম ছিল না, কিন্তু এই ঝড় আমার জীবনের সমস্ত শুকনো আর পচা পাতাকে উড়িয়ে সাফ করে দিয়েছিল। এখন আমার জীবনের গাছে শুধু নতুন আর সবুজ কুড়িই ফুটতে চলেছিল। আমি সমাজের সেই সমস্ত নারীদের কথা ভাবছিলাম, যারা আজও কোনো না কোনো বাড়ি বা চার দেওয়ালের ভেতরে নিজের অস্তিত্বের লড়াই লড়ছে, যারা চুপচাপ সমস্ত অত্যাচার সহ্য করে, কারণ তাদের এটাই শেখানো হয় যে মেয়েদের কাজ শুধুই সহ্য করা। আমার এই বিদ্রোহের গল্পটা হয়তো তাদের মতো কোনো নারীর জন্য একটা শিক্ষা হতে পারবে। কারও এই অধিকার নেই যে সে আপনার মর্যাদাকে পিষে ফেলে। যখন জল মাথার ওপর দিয়ে চলে যায়, তখন বিদ্রোহ করা শুধু একটা বিকল্প নয়, বরং একটা জরুরি ধর্ম হয়ে ওঠে। পিউ ঘুমন্ত অবস্থায় পাশ ফিরল আর নিজের ছোট্ট হাতটা আমার গলায় রাখল। ওর ওই উষ্ণতা আমার সমস্ত ভাবনাকে শান্ত করে দিল। আমি নিজের চোখ খুললাম এবং ওই ছোট্ট মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি ওর ছায়া ছিলাম, আমার ভবিষ্যৎ ছিল। আমি ওকে কখনো সেই ব্যথার অনুভূতি হতে দেব না যা আমি সহ্য করেছি। ওর আগামীকাল এই অন্ধকার রাতের চেয়ে অনেক আলাদা হবে। এই সফরটা ক্লান্তিকর অবশ্যই ছিল, কিন্তু এর গন্তব্য খুবই সুন্দর এবং স্বস্তিতে ভরা ছিল। এখন আমাদের কেউ ভয় দেখাতে বা চমকাতে পারবে না। রাতের অন্ধকার যত গভীর হতে থাকল, আমি জানতাম যে কয়েক ঘন্টার মধ্যেই এক নতুন সকাল হতে চলেছে। সেই সকাল আমার জীবনে এক নতুন সূর্য নিয়ে আসবে। আমি সমস্ত তিক্ততা, ঘৃণা আর ধোঁকাবাজিকে ওই শহরেই চিরকালের জন্য কবর দিয়ে দিয়েছিলাম। আমার দুহাতে আমার ভালোবাসা ছিল, আর মনে ছিল এক অটুট সাহস। ট্রেনের ওই লম্বা বাঁশি রাতের নিস্তব্ধতা চিরে এগিয়ে যাচ্ছিল, আর তার সাথেই আমি রিয়া নিজের একটা নতুন আর স্বাধীন সফরের দিকে পুরো মজবুত হয়ে এগিয়ে যাচ্ছিলাম।